Tolong punya punya apa? আন্তর্জাতিক মিলেট বর্ষ উদযাপন। মিলেট মানে শ্রীঅন্ন, মিলেট লাঞ্চ কালকে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবাই উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, মন্ত্রিসভার আমার সহকর্মীবৃন্দ, প্রত্যেক দলের পরিষদীয় নেতা, উপস্থিত সম্মানীয় বিধায়কগণ, উপস্থিত অন্যান্য আধিকারিক ও কর্মচারীবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন, ভারতের প্রস্তাব মতো ইন্ডিয়াই প্রপোজাল দিয়েছিল বিশ্বের 72টি দেশের সমর্থনে ইউনাইটেড নেশনস 2023 সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে। এই উপলক্ষে সারা বিশ্ব এবং দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মুখ্য উদ্দেশ্য হল শ্রী অন্ন চাষে কৃষকদের উৎসাহিত করা, মানুষের খাদ্যাভ্যাসে শ্রী অন্নের অন্তর্ভুক্তিকরণ এবং শ্রী অন্নের উপকারিতা সম্পর্কে অধিক সচেতনতা বৃদ্ধি করা। বর্তমানে আমাদের দেশে প্রায় 2.5 লক্ষ ক্ষুদ্র প্রান্তিক কৃষক শ্রী অন্ন চাষের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু আমাদের বাৎসরিক খাদ্য তালিকায় শ্রী অন্নের অংশীদারি মাত্র 5%। আপনারা অবগত আছেন, আমাদের খাদ্যাভ্যাসে বিভিন্ন ধরনের শ্রী অন্ন যেমন জোয়ার, বাজরা, কাউন, রাগি ইত্যাদি থাকার অর্থই হল রক্তের শর্করার পরিমাণ কমানো, দেহে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করা, ওজন কমানো, ক্যান্সারের মতো মানববৃদ্ধির প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়ানো ইত্যাদি। এই কারণে শ্রী অন্নের উপর অপর নাম সুপারফুড। শ্রী অন্ন চাষ করতে খুব কম পরিমাণ জলের প্রয়োজন হয়, যা বর্তমান আবহাওয়া জলবায়ু পরিবর্তন দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্যে ও চাষের প্রসার করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এক বিশ্ব, এক পরিবার, এক লক্ষ্য, এই দৃষ্টিভঙ্গির সামনে রেখেই সারা বিশ্ব তথা আমাদের দেশের শ্রী অন্ন চাষে কৃষকদের উৎসাহিত করতে এবং আমাদের খাদ্যাভ্যাস এর অন্তর্ভুক্তিকরণে উৎসাহিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিশেষ উদ্যোগে গত 20 মার্চ 2023 লোকসভায় শ্রী অন্ন ভোজনের বিশেষ ব্যবস্থা করা হয়। আমাদের দেশের অন্যান্য বিধানসভাগুলিতে এই ধরনের উদ্যোগ নিতে রাজ্যগুলিকে অনুরোধ করা হয়। এরই অঙ্গ হিসেবে আগামী 28 মার্চ মানে আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের এই পবিত্র বিধানসভার লবিতে একটি শ্রী অন্ন ভোজনের আয়োজন করছি। এর মুখ্য উদ্দেশ্য হল আমাদের রাজ্যবাসী খাদ্যাভ্যাসে শ্রী অন্নের অন্তর্ভুক্তিকরণে
ও শ্রী অন্নচার সাথে প্রচার প্রসার ঘটান। আমি এই পবিত্র বিধানসভায় উপস্থিত সকল সম্মানিত সদস্য, আধিকারিক ও কর্মচারীবৃন্দকে ওই দিন মানে আগামীকাল শ্রী অন্ন ভোজনে যোগদানের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি এবং এটা লভিতভাবে প্রশাসন থেকে, সরকার থেকে উদ্যোগ নেওয়া হবে। এই ধরনের নতুন আইটেম আপনারা সবাই এই নিমন্ত্রণ রক্ষা করছেন। ধন্যবাদ। সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় রাজ্যপাল মহোদয়ের ঘোষণার পর গত 24 মার্চ শুক্রবার 23 তারিখে যে ধন্যবাদ ঘোষণা হচ্ছে তার আলোচনা। এগুলো তো মোটামুটি কথা আমাদের পরিষদের মধ্যে দিয়ে দিয়েছেন, এরপরে আমাদের আরেকজন সদস্য দিয়েছেন। আমি মোট 20টা পেয়েছি, নামের তালে 20 জনা পেয়েছি। আমরা যদি হাউস 5টা পর্যন্ত চললে আপনাদের 3 ঘন্টা হিসেবে ধরে নিই, এভারেজ প্রায় এর মধ্যে আমার ডেলিভারি কাছে আছেন, ওনার জন্য টাইম স্লট করতে হবে। এভারেজ প্রায় 9.5 মিনিট ধরুন, এভারেজ 10 মিনিট করে সময় দেওয়া যায়। হ্যাঁ, কেমন আমি বলছি আপনাকে। এখন বাদ বাকি সবাই 10 মিনিট, সেই হিসাবে সেই টাইমের দিকে খেয়াল রাখবেন। ট্রেজার আমাদের সব, এবং এই জন্য কিন্তু আমি অপোজিশনে কিন্তু বেশি সুযোগ দিচ্ছি। ট্রেজারের কিন্তু সেই 10 নিয়মে ট্রেজারে কিন্তু একটু বেশি পায়, সুযোগ পাওয়ার কথা, কিন্তু সেখানে আমি টাইম লিমিট করেছি 10 মিনিট। আর অপোজিশন লিডার ওনার জন্য আমি টাইম স্লট দিচ্ছি 25 মিনিট। সুতরাং আমরা আলোচনা শুরু করতে পারি। কেমন? এখন শ্রী বিশ্বকেতু দেববর্মা মাননীয় সদস্য। Honorable Speaker, sir, the address of our Governor of Tripura. In this address, I want to add something in point 68. I will speak my mother tongue, Kokorok, in this regards. Honorable Speaker, sir, वो जगह साझा का जे स्टेट गवर्नमेंट committed like a concrete the development of indigenous peoples of the state, the tribal students rate boarding house stipend abroad barirani ko sadaka agar jaga luka the last 5 years ang 2018 MLA mani pore Sodor district hostel hostel building hostel committee ni chairman tomon Agartala area o je Tiprasha tomani je hostel ro Tulsigoti Boys Pujong Makanto omahai kabang school ni hostel tongo itu hotel je development ni kok sijaka আর hostel ro hygienic মানে কোনো করে room prop condition belakang nak dia dogar gobai mubai sini serai ro kongna ni belakang problem ajaga sungdu kitchen ni je system ro mainu shuna ni je system ro amu belakang sini pore nai ro ni bagui hamia condition avasya jaka ajaga sing cookman যে মাইমুই সংনাই সেরাই রকম চারিজনী বাকি 100 জন স্টুডেন্টস অনলি খরচা খুব দङ যে কোন বাকি রকম আছে কে ও হাইকে যদি গভর্নমেন্ট ডেভেলপমেন্ট নিকো সাও ও জায়গা 12 স্টুডেন্ট 80 টাকা খাই চারি জায়গা কিন্তু তাবুকি যে মানে এখানে দাম ও জায়গা 80 টাকায়া ওগুলো আং মুসুমো প্রায় 100 টাকা খাই রিকা খাই চিনি যে রাইরক বংনি চামুং বংনি যে পুষ্টিরক নাংবাই মানে পোশাকো আবরক মাননি আং খাতে আবনো কারিগো जों চিনি হসপিটাল দংনাই বংনি যে লেট্রিন বাথরুম রকনি যে অবস্থা আবো বেলাইখেন হামিয়া
I have been so many times in tribal department to construct in well-being in that hostel. But what I have seen right now also that the hostel and buildings are not good in condition. Abang bagi dong, ang jaga nukta bote, tebo tunggu, kalau karibo madhyamik drop out coaching center, madhyamik drop out coaching center kita ranjo, bangma abu sungai nukui baru, FPBN sini agor tolaru tunggu, asa kalau ni obstacle same condition. Abu dibagai tung, jaga tribal welfare department tunggu mana ni speaker ni bisingkai department ni Montino State Education Hekaba Sikha Doctor di Montino Hoina di Musingo Gobernoni address ini the hostel dongai ro kemari the systems namdak mani CCTV camera থেকে চেঙ্গে ya koi ajaga bongni laser time ro lelana ni jora ro TV ro ke tongani abro pro kampai nai kolani sini cherai ro the students ro borok bobo haike porenani bobo haike school thangnani borno bahke protection yudonani bongni je jamu nungo chung khayal nargani bongni bagai je coaching ni ব্যবস্থা ni kok sada kawa jaga ang saidenya je jaga tulsiboti girls bujong boys bujong umakanto om high school ro coaching rinani kok sada ka thikno কিন্তু actual fego abo ki with the coaching research tong abo sung sawi mai ke sung gono koine ni munchugo ko tini je 68 point tini governor ni je address je tini ti prashar okto je hamkai ni ko hazak tomani boy by kozaka boy je sida tomani boy by tini practical totally different. I have so many times discussed in this house about our precursor, but in fact, in the real picture, it is totally different. The line to money. Apart from this, most of the state government department has also placed substantial amount of funds to the ADC. State government saka oda galas na nyo je substantial je kubang fund of money amount of money about the additional reserve to money oda gasada but in actually actual fact na the financial year of 2021 and 22 oda ADC government budget like 619 crore, but tabu sudaratui rohor jaka matro 585 crore. Why it's happened, I don't know. Abang bagai ang mananiyo tribal welfare minister ke adaga ini chief minister kono koida ni munchugo je o budget roho tini addition je budget ngani taklai 1000 above जों बाजेट खालाया ओ बाजेट रगो जाते जिनि ओ बाजेट सिबानि मतेनो जे बाबि जों रमजाखा आ बाजेट रगो टाइमलि जरावनो रिना लेबागै आं कइजाव दिनि जोंना खामनो गयमान दिनि आगरतला मिउनिसिपालिटी कर्पोरेशन नि बाजेट 2000 crore रकमखौ आजागा नायनायपानि आजागारगो जों अजागा autonomous district council ni je mani jomani ajaga ni slaiban se jeng municipal corporation ni budget ro sing kabang mujja kai overall khelai mungku jeng practical by je or je theory sija tumani abo kise media abuni bagai o digi ro jeng adc no tebo kan bare ni kokko to sing sawina do abuni logi logi sini diprasa amsayo je o daga karen ni kokko sija ka electric department ni kokko sija ka tiaba jeng dabuto monsoon season faito monsoon season ke serapsa wati bakan kele sini diprasam sayo karen kering ni thang sapta hisab karen kering kama hake sini diprasa amsai tomani
ATC area ni borok rok guys to jagawan deprive. Why seven? I have no idea. Abon bagino, sung poinya ni musugo, sini political demand to je sung tangi greater difference. Sung jot to jagawan sung khibra to nor jagino in every department we are deprived. So I would like to appeal through our speaker to all the cabinet ministers, sini borok naidi, sini tiprasarok ni nahamu, sini tabi, sung greater difference how in sari kemana. It is not against any caste or any religion. Sung jot to borok no hansa ka tongani musugo, susto ka tongani musugo, sung kitu jebabe deprived kajari kemo. Or how tongi engineer how tongi sung jebabe deprived kajari kemo. Or deprived kajari sung kate na bagino sung kini wata tero jot emele sini tiprasarok sung putri hui kemana. So tero jot emele bising history sung wata ka pride soite ki sung 10,000 above margin by sung jot to sini বেশিরভাগ চিনি বিদায় পাসিংজার যোগীমানার চিনি বিশ্বজিৎ কলেজ 32,000 মার্জিন তঙ্গ চিনি ম্যাডাম শুক্লাদের বর্মা 22,000 চিনি এলওপি উইনি প্রায় 18 আর ইজ প্রায় 17 12 10 কম হাইগে চিনি জনগণ জন্য বহুত রিউই রয়েছে তাঙ্গিগা কারণ নুখা গোবাং বাজরা 75 years সময় ত্রিপুরা খালি ত্রিপুরা শহর বরং অধিকার মাইয়া বরং যত জায়গা ডিপ্রাইভ খাইজাকা চিনি হুকুম মুকুম রোগ বেমার সকমানের বাকি সাইটক জাকা আশ্রম রোগ স্বামী বিবেকানন্দ রোগ খাইজাকা আবার আব্রুম গোবাংমা আন্দোলন গোবাংমা সমাজ মুখলাইকে তাবুকো जों খাইয়ে जों যদি চিনি সানং চিনি পার্মানেন্ট সলিউশন ভারতনি সংবিধান মানে হই চিনি যে রাইট দমানি আর রাইট দম जों মানানি বাকি जों पवित्र बिधान सभा थानायनो थानाय गणकारिबो जों फातारावबो जों चिनि जबानो जों जारि गारबाय जों साइमानो चिनि टिप्रासाराव टिप्राहाव गमहाय अबस्थाव दाबो सौयै दं आबो जों गारबाय सेमोन दुइ बेलायखिनि इम्पर्टेन्ट पानीय जल बेलायखिनि नां गाहाम नां किन्तु दाबो सुदराखै टिप्राहाव हास्तेव जों जे एपिसामसे दुइनि जे अबस्था drinking water is a problem. Abo satuna kai belai no khamu akorong sakai. So many calls are coming from the villagers that they are not getting pure water. So to jaga deprive. Inke tang deprive kajari na. So kintu ohani ko sai so abo hai deprive mo so ke kutui mono wi jonglia. Hai ni bagai. So mo jaga di WS ni department ni যে মিনিস্টার সঙ্গে মনোবল কইলে অথল জলদারা ইনি গোবাং স্কিম তো but that scheme not implemented in our ADC area. So please ang through speaker ni singki koidani musugo sini je doctor barprapto je DWS ni sini মন্ত্রী bo sini drinking water no teibo sini ADC am sayo jate o drinking water rokno kaham kai lidani bagi ang kono koidani musugo ekai जों गिनांगौ तेबो दिनै गाहाम जे कन्स्ट्राक्टिव दाबि कन्स्ट्राक्टिव जे पग्र जुदि रुलिं पार्टीनि गरम साइटआवहाय जों आजादखौबो जों बरनो लगिनाय या दिनै बागै दिनै टिप्रासानि बागै जुदि हामिया दङ ओमफ्राय दिनै बागै दिनै गाहाम गैखाय जों आजादखौ अफिस लायनाय बागै जों रेडि दङ ओमफ्राय बेलेगेलेखिनो हामबाय थेंक इउ धन्यबाद स्पिकार साहेब आनन्द जरानिमानि बागै बेलेगेलेखिनो हामबाय थेंक इउ ধন্যবাদ মাননীয় শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয় মাননীয় অধ্যক্ষ মহোদয় 24 তারিখে মহামান্য রাজ্যপাল এই বছরের প্রথম অধিবেশনে যে ভাষণ দিয়েছেন তো এটার মধ্যে মোটামুটিভাবে 84টা পয়েন্ট দিয়ে করেছেন বিভিন্ন পদ্ধতিতে। আমি দুঃখিত যে এটা সেভাবে সমর্থন করা যাচ্ছে না। এখানে মূল বিষয় যেটা এনেছেন সেটা হলো যে আগে রেলগুলি ছিল 47-এর রূপরেখা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা হলো মেইন। এবং এটা করতে গিয়ে
যে জায়গাগুলিকে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, সামনের দিকে নিয়ে এসেছেন, সেটা হলো কৃষি, মানে উদ্যোগ, আইন শৃঙ্খলা, এই বিষয়গুলিকে সবার সামনের দিকে নিয়ে এসেছে। কৃষির সাথে তারা হলো সংখ্যাগরিষ্ঠ রাজ্যের মধ্যে, তাদেরকে বাদ দিয়ে আর শ্রমজীবী তাদেরকে সামনের দিকে না এনে শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারে না, শ্রেষ্ঠ দেশও হতে পারে না। এটা ঘটনা যে আমাদের দেশের মনীষীরা এক সময় বলে গেছেন যে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন আছে, কিন্তু আজকে সেই জায়গায় নেই। দেশের সম্পদই তো বিক্রি হয়ে যাচ্ছে, কাজে সেই জায়গায় নেই দেশ, শ্রেষ্ঠ আসনের দিকে নেই। জীবনযাত্রার ইন্ডেক্সে আমরা একদম পেছনের দিকে, এমনকি বাংলাদেশ থেকেও আমরা নিচে আছি। এই ধরনের অবস্থায় রাজ্যের মধ্যেও এখন সেই কথাটা উঠছে যে শ্রেষ্ঠ ত্রিপুরা। যেটা দিয়ে শুরু করেছে সেটাই আমি বলছি। আমি বলবো যে না, ত্রিপুরার কৃষকরা, কৃষির সাথে জড়িত লোকরা ভালো নেই। ভালো নেই এই কারণে যে এখানে যা যা বলা হয়েছে তাতে আপনি দেখবেন স্যার যে এখানে কিছু সাহায্য সহায়তার কথা বলা হয়েছে, যে কৃষক সম্মান নিধি, এই ধরনের ধান পারচেজ করা হয়েছে, এই ধরনের। কিন্তু আমি বলবো এই ধরনের ছোটখাটো এই সাহায্যগুলি দিয়ে সামগ্রিক কৃষকের উন্নতি হতে পারে না। কারণ হলো কৃষকের যে চাষ করার কথা, সেখানে আপনি দেখবেন যে আমাদের এখানে কৃষককে এগিয়ে নিয়ে যেতে গেলে পরে তিনটা বিষয় সবচেয়ে জরুরি সারা দেশের মধ্যে। সেটা হলো যে কৃষকের উৎপাদন করতে যে জিনিসগুলি লাগে সেগুলি সস্তায় তাকে যাতে পায়, তাতে সার, বীজ, ঔষধ এগুলি যাতে সস্তায় পায়, এক নম্বর। জমিতে যাতে জলের ব্যবস্থা থাকে, ভালোভাবে সেচের ব্যবস্থা, দুই নম্বর উৎপাদিত ফসলের যাতে ন্যায্য দাম পায়। এই তিনটা বিষয় না পেলে পরে কৃষক সামনের দিকে যেতে পারে না। এখন আমরা যদি দেখি এখানে যে আমাদের কৃষকের যে কথা বলা হয়েছে, আপনি যদি দেখেন স্যার, তাহলে দেখবেন যে এই গত সময়টার মধ্যে 5 বছরের মধ্যে সার, বীজ, কীটনাশক এগুলির দাম কত গুণ বেড়েছে, এবং এগুলি আগে যেভাবে বিএলডব্লিউ স্টোরের মাধ্যমে দেওয়া হতো তার কত শতাংশ এখন দেওয়া হচ্ছে। যাও কিছু ছিটেফুটা দেওয়া হচ্ছে, সেগুলি ওইখানে ওই যে নির্বাচন না করেই যে মেম্বাররা তৈরি হয়েছে, প্রধান মেম্বাররা, তারা তালিকা দিয়ে এগুলি সেখানে নিয়ে যাচ্ছে, তালিকা দিয়ে এগুলি সেখানে নিয়ে যাচ্ছে। তাহলে প্রকৃত কৃষক সেখানে কিন্তু এটা পাচ্ছে না। উল্টো যে 5 টাকার ইউরিয়া সার বাজার থেকে 50 টাকা পর্যন্ত কিনতে হয়েছে গত বছরের। 5 টাকা ইউরিয়া সার 50 টাকা পর্যন্ত বাজারে বিক্রি হয়েছে, সরকারের নিয়ন্ত্রণ ছিল না। এটা হলো ঘটনা, বাজারের মধ্যে বিক্রি হয়েছে। তাহলে কৃষক কিভাবে সামনের দিকে এগোতে পারে? তাহলে তার ফসল করতে অসুবিধা হচ্ছে না। এখন এই যে কৃষক আছে আমাদের রাজ্যে, আমরা দেখেছি তার 60 থেকে 65 ভাগ, কোথাও কোথাও 70 ভাগ হলো বর্গা চাষ। বর্গা চাষি হলো বেশি। এমনকি যারা ধান চাষ করে মালিকরা, এখন আমাদের এদিকে বর্গা হয়, মালিক পাবে 1 ভাগ, কৃষক বর্গা চাষি পাবে 2 ভাগ, কারণ তার পোষায় বর্গা দিয়ে দেয় মালিক। কিন্তু আপনি সম্মান নিধির যে কথা বলছেন, তাহলে 70 ভাগ হলো বর্গা চাষি। বর্গা চাষি স্কিম কোথায়? বর্গা চাষি তো স্কিম নেই, সম্মান নিধি তো বর্গা চাষি পাবে না। যার কাগজ আছে, মানে পর্চা আছে, সে পাবে। এমনকি চাষির মধ্যে বাবার নামে পর্চা আছে। এখন বাবার ছেলেরা 4 ভাগই চাষাবাদ করে, কিন্তু একটা পর্চা একজন পায়, আর বর্গা চাষি তো পায় না। কাজে প্রথমেই তো 70 ভাগ বাদ গেল কৃষক সম্মান নিধিতে। বারবার আলোচনা হয়েছে বর্গা চাষিদের জন্য কি হবে, বর্গা চাষির জন্য কি হবে, কিন্তু কোনো ডাইরেকশন এখানে, কোনো ডাইরেকশন সেখানে। মাননীয়
সদস্য শ্যামলবাবু, কৃষি কাজ আমাদের সময়কার শুধু 5 বছরের শুরু হয়নি, এটা অতীত থেকে শুরু হয়েছে, বহু আগের থেকে, যখন জমি তখন থেকে শুরু হয়েছে। 35 বছর সরকারে ছিলেন, যেসব কথাগুলো বলছেন কৃষকরা শুনছে তো। আপনি জানি সবসময় এগুলি বলেন, কিন্তু একটু ভেবেচিন্তে বলুন, কৃষকের কাছে 500 কোটি টাকার বেশি কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা এসছে। এই টাকা আপনার কাছে কিছু লাগছে না। আপনারা যখন ছিলেন তখন আপনাদের সারা রাজ্যে বাজেট কত ছিল? 15,000 কোটি টাকা। আজকে 27,000 কোটি ছাড়িয়ে চলে যাচ্ছে। আর আপনার এখানে 500 কোটি টাকা আপনার কাজে লাগছে না। যারা কৃষক পেয়ে তারা যথেষ্টভাবে খুশি। দ্বিতীয়, যে তাদের উৎপাদিত ফসলের মূল্য আপনি দেখছেন না, আপনি না দেখার কথা। যখন আমাদের সরকার আসার পরে, 2018 সালে সরকার আসার পরে 6 মাসের মধ্যে আমরা এই রাজ্যের সর্ববৃহৎ উৎপাদন হয় ধান, এবং অধিকাংশ কৃষকরা ধান উৎপাদন করে, এবং তারা দীর্ঘ সরকার স্বাধীন হয়েছে, ভারত স্বাধীন হয়েছে, এফসিআই সমস্ত সৃষ্টি হয়েছে, ভারত সরকারের বিভিন্ন এমএসপির মাধ্যমে শস্য সামগ্রী কেনে তা পায়। আপনাদের 35 বছরের সরকারের জমানাতে এর রাজ্যে কৃষকদের জন্য একটিবারের জন্য চিন্তা করেননি তাদের ফসল কিভাবে তাদের বিক্রি করে তাদের পয়সা পেতে হবে। আমরা বলেছি সরকারে এসে 6 মাসের মধ্যে 27 টাকা, আমরা 17 টাকা 50 পয়সা প্রথম কেজিতে ধান আমরা বিক্রি করার ব্যবস্থা করেছি। রাজ্য সরকার কোটি কোটি টাকা শুধু তার প্রতিযোগিতা হয়, এবং সেই সময় আমরা মনে আছে আপনাদের নেতারা বেরিয়েছিল, আরে শুনুন, আপনি শুনুন, নাহলে রাজ্যের কৃষকদের ব্যাখ্যা তারা বল আপনাদের চেনে জানে, তাহলে সেখানে আপনাদের লোকরা কৃষক সভা সব বেরিয়ে বেরিয়ে মানুষকে কাজমন্ত্র দিত যে ধান বিক্রি করবে না, তাহলে তোমাদের বিপিএল কেটে দেবে, ধান দেবে না, ওই যে গভর্নমেন্ট লেভি কেটে নেবে, যদি দিতে হয় 27 টাকাতে দাও, এইসব গল্প করেছেন। এখন ধান দিচ্ছে 20 টাকা 40 পয়সা। আপনি আদৌ কৃষির কাজের সাথে যুক্ত আছেন জানি না, এইভাবে বিভ্রান্ত করবেন না, এভাবে বিভ্রান্ত করবেন না। কৃষকরা আর আপনাদের নেই, কৃষকরা পাচ্ছে, এর যে উৎপাদিত ফসল বাড়ছে, রোজগার বাড়ছে। আর শুধু বলে দিলেন, গল্প বলছেন, গল্প বলার জন্য বলুন, কিন্তু কৃষকরা জানে যে আপনারা কি করেছেন। এইভাবে বিভ্রান্ত করছে, রাজ্যের মানুষ শুনছে, কৃষকরা শুনছে, দেখে তো পায় না একজনও, মিথ্যা কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করছেন। স্যার, এখানে উনি তো অনেক কোটি কোটি টাকার কথা বললেন, ঠিক আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি যে রাজ্যের টোটাল যা উৎপাদন আছে ধান, তার কত শতাংশ পারচেজ হয়েছে? 2.8 টোটাল যা উৎপাদন আছে মাত্র এই যে ধান। কিন্তু এখানে কোনো দিশা আছে যে আমরা 10% কিনবো বা 20% কিনবো সামনে? কোনো দিশা নেই। 2.8 মাত্র টোটাল প্রোডাকশন পারচেজ করা হয়েছে। সেটাই বলছি যে তাতে সামগ্রিক যে কৃষক সমাজ, এই সমাজের সেইভাবে উপকার হয়, তাদেরকে বাদ দিয়ে শ্রেষ্ঠ কিছু করার কথা বোঝা যায়। আপনাকে আমি বলছি স্যার, যে এই যে 2টা বছর কাছে আপনি এবারও দেখুন, হাজার হাজার হেক্টর জমি শুকিয়ে গেছে, জলের ব্যবস্থা, জলের উৎসগুলি যেগুলি ছিল, যেখান থেকে যেত, সেগুলিও বন্ধ হয়ে যাচ্ছে। সেইভাবে আমি তো একদম লিখিত জায়গা দেখিয়ে দিতে পারি, মাইলের পর মাইল সেই ধরনের হয়ে গেছে। এই যে জায়গাগুলি হয়েছে আপনি দেখুন, আপনি দেখেন স্যার, আমি আপনাকে বলছি, এই যে রাজ্যপালের ভাষণ আছে, এই রাজ্যপালের ভাষণের এখানে 84টা পয়েন্ট দেওয়া হয়েছে এই জলসেচের বিষয়ে। এক লাইন, একটা পয়েন্ট সেখানে লেখা নেই। তাহলে কৃষকের এত উন্নতির কথা হলো, একটা লাইন এখানে জলসেচের বিষয়ে লেখা নেই। এই কৃষকের উন্নতির কথা বলছে, আসলে এটা এই মানুষকে বাদ দিয়ে সেখানে সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমি আপনাকে বলছি স্যার, এখানে তো অনেক চীন, ভারত এ সমস্ত কথা বলা হয়েছে,
তো এখানে একটা বিষয় বারবার আনার জন্য চেষ্টা হচ্ছে যে এখন রাজ্যের মধ্যে মানে দারুণভাবে রাজ্যের ইনকাম বাড়িয়ে রাজ্যটাকে চালানো হচ্ছে। আগে শুধু কেন্দ্র 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 এই সমস্ত করা হতো, এটা ঘটনা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এখন এই সময়টার মধ্যে অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়ে মানুষের উপর এটা ঘটনা যে কিছু টাকা বেশি সেখানে রাজ্যের কোষাগারে জমা হচ্ছে, এই বিষয়ে আমার কোনো ইয়ে নেই, এটা ঘটনা অতিরিক্ত ট্যাক্স বসিয়ে। কিন্তু কেন্দ্রকে ছাড়া এই রাজ্য আমরা আগেও বলেছি, এ রাজ্য কি ধরনের রাজ্য, এখানে কেন্দ্রের টাকাই এখানে নিতে হবে, কারণ এখানে সেই ধরনের শিল্প নেই, কলকারখানা নেই, এ ধরনের আপনি শুধু রাজ্যের টাকার কথা বলছেন এখানে। আমি আপনাকে বলতে চাই, আপনি দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্রের, পানীয় জলের জল জীবন মিশনের টাকা কেন্দ্রের, এই যে রাস্তার কথা এখানে বলা হয়েছে সমস্ত হলো জাতীয় সড়ক আর রাজ্য সড়কের কোনো কথা বলা হয়নি এখানে, কেন্দ্রের টাকা সমস্ত জাতীয় সড়কে, ধান ক্রয় করে যেটা বলেছে কেন্দ্রের টাকা, তারপরে আপনার পর্যটনের মধ্যে এডিবি থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সমস্ত টাকা, উৎপাদনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সমস্ত টাকা করেননি কেন? এগুলো আপনারা করেননি কেন? তখন করেননি কেন? কেন্দ্রের কাছে প্রপোজাল পাঠাননি কেন? তখন তো বলতেন কেন্দ্রীয় মন্ত্রণা, কেন্দ্রীয় মানুষকে যে আগের সরকার থাকতে হ্যাঁ কেন্দ্র কেন্দ্র করতো, হ্যাঁ আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। মাননীয় অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ, এটা চলবে না, কেন্দ্রকে বাদ দিয়ে চলবে। পয়েন্ট অফ অর্ডার, এগুলি হলো রাজ্যের সবচেয়ে বড় বিষয়। পয়েন্ট অফ অর্ডার। একটা কথা বলছেন শুধু কেন্দ্রের কেন্দ্রে, মাননীয় জিতেন বাবু এটা এখানে এনেছেন যে ত্রিপুরা শিল্প কলকারখানা রোজগার যেটাকে বলছেন যে কেন্দ্রের উপরে নির্ভরশীল ত্রিপুরা, এরকম নয়। মাননীয় অধ্যক্ষ আবার এখানে যারা সদস্যরা রয়েছেন অনেক বরিষ্ঠ সদস্য, উনি যে কথাগুলো বলছিলেন যে আমাদের রাজ্যে ত্রিপুরা ছোট রাজ্য, অথচ 2017-18 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা বাংলাদেশ থেকে শুধুমাত্র 450 কোটি টাকা ইম্পোর্ট করতাম, এক্সপোর্ট ছিল মাত্র 10 কোটি টাকা। ওনাদের সরকারের তথ্য সেটা 10 কোটি টাকা এক্সপোর্ট ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এবার ফাইন্যান্সিয়াল ইয়ার 250 কোটি টাকা এক্সপোর্ট হয়েছে ত্রিপুরা থেকে। এই এক্সপোর্টটা কৃষি ক্ষেত্র অর্থাৎ কৃষি উৎপাদন শিল্পে বাণিজ্যিকভাবে 250 কোটি টাকা আমরা বাংলাদেশ থেকে এসেছে এখানে। অবভিয়াসলি এখানে আমাদের রোজগার বৃদ্ধি হয়েছে। এই টাকাটা কোনো একটা সেক্টরে নয়, কৃষি সেক্টরে হোক বা ইন্ডাস্ট্রি সেক্টরে হোক বা ইম্পোর্ট এক্সপোর্ট যারা ব্যবসা করে সেই সেক্টরে টাকাটা এসেছে, অর্থাৎ আমরা স্বনির্ভরতার দিকে এগোচ্ছি, এটা তার প্রমাণ করে। শিল্প কলকারখানা নিয়ে আগে কথা হয়েছে, এটা একটু রেফারেন্স দিতে চাই। ত্রিপুরাতে প্রথমবার বিজনেস সামিট হয়েছে যেখানে 2700 কোটি টাকার এমওএ হয়েছে, যার মধ্যে 2 বছরে 250 কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছে আমাদের রাজ্যে। সেটা আমাদের তথ্য, সরকারি তথ্য যে 250 কোটি টাকার নিবেশ অলরেডি এই 2 বছরে হয়ে গিয়েছে আমাদের রাজ্যে। যতগুলো কলকারখানা বন্ধ ছিল, আমাদের সদস্য বলেছেন জিতেন বাবু, ডিএস গ্রুপ হোক, ইউনিভার্সাল রাবার হোক, রামকৃষ্ণ রাবার হোক, বড় ইন্ডাস্ট্রিজ গুলো কমিউনিস্টের সময় বন্ধ হয়েছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ, আগরতলা ডাইরি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ আমরা রিওপেন করেছি। এবং নতুন করে উত্তর জেলাতে আমাদের বিধায়ক আছেন, উত্তর জেলাতে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন, নর্থ ইস্টের সবচেয়ে বড় রাইস মিল কেন্দ্র সরকারের সহযোগিতায় দেওয়ানপাশিতে স্থাপন হয়েছে। উদয়পুরের রাইস মিল বন্ধ, কমিউনিস্ট আমলে তৈরি করেছে, বন্ধ, সেটা আমরা এটাকে রিওপেন করেছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মনে হচ্ছে বিরোধীরা যখন কথা বলবে let them speak, কারণ প্রেজেন্ট টাইমস তো টাইম পাবে, তখন আপনারা নোট করে রাখুন রিপ্লাই। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার, কারণ এইভাবে বারবার যদি পয়েন্ট অফ অর্ডার, ভাত খেতে খেতে যখন ফোনটা ধরতে যাবো আবার এসে খেতে ভালো লাগে। So please allow this, otherwise the culture will be, ওরা তো সুযোগ পাবে, টুইটার পেয়েছে না, প্লিজ বলুন চলো, আর 1 মিনিটের মধ্যে শেষ করুন। ঠিক আছে, এক মিনিট টাইম তো নষ্ট করেছি,
আমার তো তাহলে amendment একটা ছিল, যা ছিল তা অপোজিশন লিডার যেটা বলেছে যে ভালো, তাহলে তথ্যটা দেওয়ার সময় সঠিক দেবে। কারণ ওই সময় তো ওই বক্তা উনি তো যেমন আজকে চিত্রবাদী ওনার বক্তব্য নেই, উনি এই তথ্যটা জানেন। না, তথ্যটা না, তথ্যটা আপনি যেটা বলছেন ভালো, তাহলে বক্তব্য রাখতে এই যে বলছে 35 বছর ছিল এবং একটা লোক তুলনায় 3টা ছাড়া আশ্চর্য লোক এগুলি মিনিমাম সাকসেস একটা নতুন নবাগত সদস্য শিখিয়ে দিচ্ছে নীল রঙের মতো। আপনি কি ঠিক আছে বলুন সামান্য আমি তো আমার অ্যামেন্ডমেন্টের মধ্যে উনি যদিও আমার একটা ফলন নেই, তো যাই হোক, এখন বলছিলাম যে এই নির্বাচনের ফল ঘোষণার পরে যে শ্রমজীবী মানুষের জীবন জীবিকার উপর যে আক্রমণ, সেখানে উনি তো অনেকগুলি কাগজ দেখিয়েছেন। আমি বলছি যে শুধুমাত্র এবার 85টা বাড়ি একেবারে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা নাম ঠিকানা সব দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। জানিয়ে দেওয়া হয়েছে এই নির্বাচনের ফল ঘোষণার পরে। আপনার দোকান নষ্ট হয়েছে 97, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু এই দুইটা বিষয় তুললাম। আর এখানে ভেহিকেলস আছে, অটো, টমটম এগুলি আছে প্রচুর পরিমাণে, যেগুলি ভাঙচুর হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। বেরোতে দেয় না, শত শত, এখন বেরোতে দেয় না, শত শত আছে। আমরা সব নাম দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এভাবে একটার পর একটা ঘটনা সেখানে সংঘটিত হচ্ছে। আমি আর দুই একটা কথায় শেষ করবো স্যার। এখানে যা বলা হয়েছে, এখানে কি জরুরি অবস্থা চলছে অঘোষিত? আমি বলছি স্যার, এই যে 21 সালের সেপ্টেম্বর মাসে 7 তারিখে 21 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখে একদিনে রাত্রিবেলা 35টা বাড়ি ভাঙচুর লুটপাট হয়েছে কাটালিয়া ব্লক এলাকাতে। একটা এফআইআর গ্রহণ করেনি থানা, বরঞ্চ যে 35টা বাড়িতে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ হয়েছে সেই 35 জনের নামে সোমোটো বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা এই জায়গার মধ্যে আছে। গণতন্ত্রের কথা বলছেন, আমি এক কথা বলছি, এত যদি গণতন্ত্র, ভিলেজ কাউন্সিলের নির্বাচন হলো না কেন? কাজে এই যে বক্তব্য এখানে আছে, এটাকে সমর্থন করা যায় না। এখানে অনেক কথা আছে, কত কথা। 33% মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ, চাকরি যেখানে নেই সেখানে 33 আর 100% দিলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাজে সেদিক থেকে এই যে এটা একটা বানানো তৈরি করেছে, তৈরি করে একটা সেখানে ওনাকে যে পাঠ করানো হয়েছে, এটা মধ্যে জনস্বার্থের খুব বেশি কোনো কিছু নেই। এই কারণে আমি দুঃখিত যে এটাকে সমর্থন করি। আপনাদের সময় কি মাননীয় সদস্যা অন্তরা সরকার দেব মহোদয়। নমস্কার মাননীয় অধ্যক্ষ স্যার, এই মহতী সভা সদস্যরূপে নির্বাচিত করার জন্য আমি প্রথমেই আমার নির্বাচনী ক্ষেত্র কমলাসাগরের প্রতিটি ভোটারকে অবনত মস্তকে প্রণাম নিবেদন করছি। স্যার, নবগঠিত ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনের মহতী সভায় মাননীয় রাজ্যপাল প্রদত্ত ভাষণের কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আমি আমার মতামত ব্যক্ত করছি। মহাশয়, 2023 সালের বিধানসভা নির্বাচনে প্রতিটি জনগণ অবাধ, শান্তিপূর্ণ এবং উদ্যমের সাথে অংশগ্রহণ করেছে। পুরুষদের তুলনায় 3% মহিলা বেশি ভোট প্রদান করেছে। মাননীয় রাজ্যপাল মহাশয় ওনার ভাষণের শুরুতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি উল্লেখ করার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া এই সভাতে 8 জন মহিলা সদস্য নির্বাচিত হয়ে আসছেন। মহিলা সশক্তিকরণের এটি একটি
গুরুত্বপূর্ণ দিক। এই বিষয়টিও মাননীয় রাজ্যপাল ওনার ভাষণে উল্লেখ করেছেন এবং এর মাধ্যমে আমাদের সম্মান বৃদ্ধি করেছে। মাননীয় স্পিকার স্যার, লক্ষ্য 2047-এর রূপরেখা অনুসারে সরকার ত্রিপুরাকে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা রূপান্তরিত করতে অবিরাম কাজ করে চলেছে। এর মধ্য দিয়ে রাজ্যপাল মহোদয় আমাদের মনের কথাই তুলে ধরেছে। মাননীয় রাজ্যপাল মহোদয় রাজ্য সরকার কর্তৃক জনকল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ তথ্য সহকারে উপস্থাপিত করেছে, যেমন কৃষকদের মাসিক আয় দ্বিগুণ করা, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, হর্টিকালচারের মাধ্যমে ফুল চাষি, সবজি চাষি, ফল চাষি এবং মশলা চাষিদের সহায়তা প্রদান, জনস্বাস্থ্যে দুধের যোগান বৃদ্ধি, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং এগুলোর মাধ্যমে জীবিকা অর্জন করার সুযোগ সৃষ্টি করা রাজ্য সরকারের এই মহতী উদ্যোগের বিষয়সমূহ মাননীয় রাজ্যপালের ভাষণে উঠে আসাতে আমি ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার স্যার, রাজ্য সরকার কর্তৃক কৃষকদের কল্যাণে গৃহীত অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ হল কৃষকদের কাছ থেকে বছরে দুবার সরকারিভাবে ধান ক্রয় করা। মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টি তথ্য সহকারে পরিবেশিত হয়েছে, সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। বিগত করোনা মহামারীতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাসিক 5 কেজি বিনামূল্যে চাল ও ডাল সরবরাহ করা, উদ্বাস্তু ব্লু পরিবারগুলোকে AAY রেশন কার্ড প্রদান, চা বাগানের কর্মী পরিবারকে প্রায়োরিটি হাউস রেশন কার্ড প্রদান মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে তথ্য সহকারে পরিবেশিত হয়েছে। মাননীয় রাজ্যপালের ভাষণে উল্লেখ করা হয়েছে 2022-23 ইংরাজি অর্থবর্ষ থেকে সকল সরকারি ডিগ্রি কলেজের ছাত্রীদের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তি ফি, কলেজ উন্নয়ন ফি-এর মতো বিষয়সমূহ মুকুব করে রাজ্য সরকারের মহতী উদ্যোগের বিষয়সমূহ। এছাড়া জনজাতি প্রধান সমাজপতিদের মাসিক ভাতা প্রদান, রাজ্য সরকারের সকল প্রকার সামাজিক ভাতা 2000 টাকা করা, গর্ভবতী মহিলাদের 4 কিস্তিতে 2000 টাকা আর্থিক সহায়তা প্রদানে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 5 জন দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীকে 24,000 এবং 54,000 টাকা করে পুরস্কার ইত্যাদি রাজ্য সরকারের মহতী কার্যক্রম মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে উল্লেখিত হয়েছে। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের আরও আদরণীয় মুখ্যমন্ত্রীজির প্রচেষ্টা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ চালু করা, জিবিপিবি হাসপাতালে নতুন নতুন বিভাগ চালুর মাধ্যমে যুগান্তকারী পদক্ষেপ সমূহ মাননীয় রাজ্যপালের ভাষণে তথ্য সহকারে পরিবেশনার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ স্যার, মাননীয় রাজ্যপাল মহোদয়ের লিখিত ভাষণে প্রদত্ত বইয়ের 19 নং পৃষ্ঠার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা বিভিন্ন পর্যটন স্থানের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের পরিকল্পনার কথা বলা হয়েছে। তাতে আমার নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত 15 শতকে নির্মিত ঐতিহাসিক কসবা কালীবাড়ির কথা বলা হয়েছে। মহোদয়, আন্তর্জাতিক সীমানা বিস্তৃত সবুজের সমারোহে সুউচ্চ টিলাভূমিতে এক অনাবিল পর্যটনের সম্ভাবনাময় ক্ষেত্র এই ধর্মীয় পর্যটন স্থল। আমি অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি রাজ্য সরকারের পরিকল্পনার কথা মাননীয় রাজ্যপালের ভাষণে কমলাসাগরের কথা উঠে আসাতে। কমলাসাগরকে কেন্দ্র করে আমার নির্বাচনী ক্ষেত্রের জনসাধারণের চাহিদার কথা মাথায় রেখে এবং রাজ্য পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য অবদান রাখার লক্ষ্যে আমারও একচ্ছ পরিকল্পনা আছে। যদি সুযোগ পাই তবে নিশ্চয়ই আগামী দিনে আমি এই মহতী সভাতে পরিকাঠামো উন্নয়ন সহ যাবতীয় কর্মকাণ্ডের বিষয়ে উত্থাপন করার ইচ্ছা
পোষণ করছি এবং আমি নিশ্চিত আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীজি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় এ ব্যাপারে সাহায্যের হাত প্রসারিত করবে। মাননীয় অধ্যক্ষ স্যার, মাননীয় রাজ্যপাল মহোদয় উল্লেখ করেছেন আদরণীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির বর্তমান সরকার ত্রিপুরাকে উন্নতির পথে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে অন্য সকলের সাথে আমিও মহামান্য রাজ্যপাল মহোদয়ের সাথে সহমত পোষণ করছি এবং রাজ্য সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করে মাননীয় রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। শ্রী মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পুরস্কার দেওয়ার জন্য। आं साननानै नायबाथाय थानाय 24 तारिख मार्च माननीय गवर्नर हाउस अफ आसन बिका अमनि थाखावना कक साननानै नायो कक खायनो थानाय 23 तारिख मार्च खवायानि जे कन्स्टिट्युएन्सि दङ 24 रामचन्द्रका आं ब्लकआव थांगा एसडिएम अफिसाव थांगा आरो थांनाय लुबैखा जे गत 3 मास जाओ एमजे रेगन जे समतांगनि ओ एरागानि बर' रावखौ साबस जरा रांमाया आं बिदुनो संका एसडिएम संका तानि रांमाया एक डाबल इंजिन सरकार दंगो तानि रेगन पेमेन्ट मुया किन्तु लुखा बर' साबस संकाबो बेफोर बुंसै आनि पदबिल जे ब्लक दंगो ओ ब्लक नि आन्दार ताबसे पॉइंट एमजे रेगा 41% 41% कारण रामचंद्रघाट कन्स्टिट्युएन्सि एलाकानि बर' रावखौ सामुं खायनानै नाया कारण रांबाया 3 मास 3 सिनि जायगा आबाद खान दाता दङ 2022 नि 15 डिसेम्बर नि हयते 23 तारिख मार्च पर्यन्त बर' सामुं तामानि आरो स्पिकार आं दुख नांगौ जे para amsayo ani constituency amsayo ang dari na kay जों सामुंमायानि खनाव गोबां बाथ्रानि amsayo गरिब दङ बियालक लाइजाक दङ ani constituency no अरो हिन्दुस्तानी दङ त्रिपुरासा दङ 10 दङ गरिब दंसनि बर' जुदि सामुंतानि रांमाया खाय बंनि अबस्था बहुत जागा थांनाय माननीय स्पिकार अमवान सुजनानि को आंतेबो सानानि मुसुंगो माननीय स्पिकार एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा कहम स्लोगान किन्तु माननीय स्पिकार एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा का थाकाय जत जायगानि उन्नयन उन्ना नांगोन सबका साथ सबका विकास रामचंद्र घाट का तांग पिना सुनि दंहा तांग उपलब्ध सुनि दंहा अम दिनै वानसुनानि जरा फाइया नट ओनलि रामचंद्र घाट माननीय स्पिकार ओवरऑल त्रिपुरा जत जागावनो दिनै गोबां जागाव थांनाय नायि रेगनि रांमाया दैमाया अबनि पक दङ गाबनि बागै आं सानानि मुसुंगो एक डाबल इंजिन सरकार दङ जेकाय अन्तत ओ इंजिननो काहामकाय चालक विमानकाय अन्तत पारामसायनि रुपुर किसाता काहाम सुखी जीवन जापन खायमाना दिनै माननीय स्पिकार चिनि एडिसि और जे माननीय इनको रेखा तथ्य रेखा और अनि उनको रामचंद्र का नाम से 3टा बेसी दं अबंखा रतनपुर कायसा जका पद्मवीर ता कायसा का आमपुरा किन्तु हास्पाताल थामने लगिनो और ट्रिटमेंट कोनो काहाम व्यवस्था करे बरन लगिनो फायर रेफार खाइताबो खयनि रेफार खाइ आगरतला जीबी हॉस्पिटल रखा जाबो जीबी हॉस्पिटल ताबो 6 जन ऊपर आनि आरो पेशेंट दं किन्तु जुदि तिनी पदवीर जुदि सीएससी खाइ कांगाकाय आरो जुदि मेडि
treatment ni jadi equipment jadi kaham bisa kan ya kai ini khoye lekat kena naya mana ni speaker अपनी कभी ना अनुसार नहीं लायो यदि सबका साथ सबका विकास से जाए कि प्रसाम से लोग विकास खाई कि प्रसाम से लोग डेवलपमेंट खाई अवश्य से साना नहीं लायो अपने बाकी तो लोग पुट दो मानो इसका रामचंद्र का की बरो हम जब तो पुट कबांग एक ऐतिहासिक रामचंद्र का जब तो कबांग पुट मखा दशरथ देवपन मया मानो इसका अंक वो साना नहीं सुनो आंटे के साना मुसुंगो त्रिपुरा लैंड रेवेन्यू एंड रिफॉर्म एक्ट अनेक बार संशोधन का विधानसभा किंतु त्रिपुरा सरकार गोबां खास जागा थायो बरफ रेजिस्ट्रेशन माया रेजिस्ट्रेशन थाखाय 2 बन्दारि जागो तांगै एर'प्लेन माया तांगै माया माननि स्पिकार गोबां माबुनि बागै जोंनि बर'नि कोनो रेजिस्टार जागा करे ओ हानि बुसा सन अफ द सयल तांगै जों रेजिस्टार माया मानोना स्पिकार अब जों सायमानानै बुंनांगौ अब आंनि राइट्स दङ सायमानानै अब जेन जोङो स्राय स्राय साननानै बुङो अब सिनिया जोंनि पाक्तारि जायगा एडिसि एलाकायाव गोबां ना से बन्द सरा से दिनै रामचंद्र घाट থেকে শুরু खालाय जोंनि सिमना कन्स्टिट्युएन्सि गोबां जायगायाव किन्तु सीमाना बो जायगाते सीमानानि जायगा छैनया आरो बन्द सरानि एमएलए दङ नन्दिता देवबर्मारिया एनजीओ सिंह खाइब्रां दिना थाका वो सीमाना से बहुतर जायगा को निर्धारण खाइ जा सुदो पात्ता कैसे कागज या पर जायगा अमर बाहाय का माननीय स्पीकर তারপরে আমাকে সানানি মুসঙ্গ মাননীয় স্পিকার এডিসি এলাকানি আর এডিসি এলাকা বিভিন্ন কক সাধন নাই কক এডিসি এলাকা বাজেট উঠা থানায় বছর 619 কোটি টাকা और सरकारी नि हिसाब मते न और तम एडिसि एलाकानि ताकलाय बोसोर रागमान और स्राय स्राय सिजाक दङ माननीय स्पिकार आं न हिसाब जवाना और सिजाक दङ ताकलाय 535 কোটি 22 লক্ষ টাকা 535 টাকা 683 কোটি টাকা রিজার্ভ বছর পাইনানি মাত্র 37 দম তামনাय अपनी बागैनो माननीय स्पीकर जे बाजेट उमानि अबनो बसर पाया सिगांनो एडिसनो रिरेडि एडिसि एलाकानि बर'र जतनि साइ बन्चित एडिसि एलाकानि बर'र जतनि साइ मानते सेफले जा बिनि संविधाननि जे अधिकार दंमोनि बसकेफले जा माननीय स्पीकर तिनी और गोबां तीनटा जिल्लायाव ट्रमा सेन्टार खुलब जाखा एडिसि एलाका हेडक्वार्टर कासे ट्रमा सेन्टार खुलबि अपनी रांगिति किन्तु और तिनी माननीय राज्यपालनि बासन अब सालागलिया माननीय स्पीकर अबनि बागै जों ब्लाइथि दं खा खाम दुखन नांगौ तिनी अमसिमिया माननीय स्पीकर और देव पक साजा दङ तिनी साख्रिनि क्षेत्रे और गोबां साख्रिनि पक साजाखा 900 कोटपुरनि साख्रि साख्रि मेला खायजाखा साख्रिनि मेला खायजाखा अथच एसटी बेकलग जों सायमानि मते 36000 एसटी बेकलग दङ एससी रनि 17000 बेकलग दङ ताङै पुरन खायजाया माननीय स्पीकर और यदि बेकलग किसा किसा का यदि फिलअप खायखां गाखाय अन्तत त्रिपुरा सा गोबां सिखला सिखलिर दिनै साख्रि मान खामो माननीय स्पीकर किन्तु मुख खायजाया अमो कासे बन्चना मबे बिनि संविधान जे अधिकार अमो बन्चना खालायखां जागो अबनि बागिनो जों त्रिपुरा सारो दिनै ग्रेटार त्रिपुरा लेन्ड सानो अ बन्चना अ अधिकार हारा खालायखां जागोनि बागिनो दिनै ग्रेटार त्रिपुरा लेन्ड नांगौ भारतनि आर्टिकेलनि 2-3 तै जों ग्रेटार त्रिपुरा लेन्ड नांगौ माननीय स्पीकर एडिसि एलाकायाव थांनायनि कारेन्ट करे आंनि निजिनि नग एसराय सिलाय मोहनपुर और चिनी मंत्री दङ काका रतनलाल ना बिनि नगानि नग 7 किलोमिटार आवना बिसिसाइया बनो सोलिनायदि सारि क्लाइके कारेन्ट करे मोबाइल नेटवर्क करे एलो अवस्था आ
পট্টু এসরে বাজানি লামা খানি দাঁড়ে একবার আপনি খানি নাই কি অবস্থা লামা কিন্তু দিনে পার কামিনী লামা অনেক কাহা আমি রামচন্দ্র ঘাট সুন্দরাই কামি ও তাবো কারেন্ট করে হিন্দুস্তানি বস্তি কারেন্ট করে তুই মাইয়া নির্বাচনী সময় আই থাকা আনো সাও जोंनो তুই কিসা খানি দিছেন তুই মানিয়া শিবুখর কামি মাননীয় স্পিকার তিনি স্বাধীনতা ৭৪ বছর উঠা একটা প্লেন এলাকা তিনি একটা লামা করে তানি করে সবকা সাথ সবকা বিকাশ শিখায় বড় বিকাশ সুখা অবনি বাগেনা মাননীয় স্পিকার আনতাই পক বেশি রোগ রেলিয়া आं सानानै मुसुमानि थाय अमनो जे एडिसि हेडक्वार्टर कायसा गाहाम व्यवस्था बेखौ खायदि जे समस्त सारा त्रिपुराव एडिसि आमसाय विशेष करे एडिसि जे आमसाय लामर ब्लाइके हामिया आनि रामचंद्र घाट कन्स्टिट्युएन्सि एलाकाव आं किछुदिन आगे खवायो एग्जिकिउटिभ इन्जिनियर मालाये 25 ता लामानो इमिडिएटलि संसार खायनानि बागैबो आंबोनो कायसा कपकुमारिखा Kaya ako ni bagay na mananay speaker. Tipra sa amsay na kisa na di simplay ko ponchito tomo. Simplay kay cheple jagay tomo man thay. Ako ni bagay na mananay speaker. Antay bisi problem liya. Oro বিরোধী দল লোক যে oro সংশোধন যে তুফা অমনা আন্নাই করি উই নাই কা মকং নি মনো তো অন্তর্ভুক্ত খাইনা নুকো ইনক্লুড খাইনা নুকো তামন যে কাই অমো খাইনা যে কাহাম নঙ্গানে মুসলমান মাননীয় স্পিকার ব্লাইক থেকে হামলায় মাননীয় সদস্য শ্রী পঙ্কজ সেন মহোদয়। Honorable Speaker, sir, on 24th March, our Honorable Governor delivered his valuable speech in the House. I like to draw my attention on some points on his speech in the House. ওনার খুব সংক্ষিপ্ত বক্তব্য ছিল, তিনি দাঁড়িয়ে যে বক্তব্য দিলেন, কিন্তু পরবর্তী সময় আমরা একটা বই পেলাম তার লিখিত ভাষণ। সেখানে আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন উন্নয়ন এবং তার পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এখন এখানে যেটা বলা হয়েছে যে কৃষকদের মাসিক আয় 13,590 টাকা করার লক্ষ্য নিয়েছে এবং সরকার কাজ করেছে। আমার বক্তব্য হচ্ছে যে সরকার এই ক্ষেত্রে কতজন কৃষক তাদের বেনিফিট দিলেন, কত টাকা বেনিফিট দিলেন, সে বিষয়গুলো কিন্তু উল্লেখ না করে একটা ভাষা বিষয় রাজ্যপাল তার লিখিত বিষয়ের মধ্যে সেখানে মধ্যে দিয়েছে। কৃষির সঙ্গে এখানে বলেছেন মাননীয় অন্যান্য মন্ত্রী মহোদয়রা সেখানে মধ্যে বলেছেন যে কৃষিতে ধান কেনা হচ্ছে, তার রেট বাড়ানো হয়েছে, কিন্তু আমি যতটুকু জানি যে সরাসরি কৃষকরা সেখানে সেই ধান বিক্রিতে অংশগ্রহণ করতে পারছে না, বিভিন্ন জায়গায় কোরিয়াররা সেখানে মধ্যে ঢুকে গেছে। আমি কোনো বিতর্ক করতে চাই না, আমি শুধু মন্ত্রী মহোদয়কে এবং গভর্নমেন্টকে সেখানে মধ্যে বলবো যে সরাসরি কৃষকরা যদি ধানটা বিক্রি করতে পারে তাহলে পরে তারা অনেক কিছু উপকৃত সেখানে মধ্যে হবে। কাজেই কোরিয়াররা মাঝখানে ঢুকে ব্যবসাটা যাতে করতে না পারে এবং কৃষকদের এই ব্যাপারে যাতে সাহায্য করা হয়, এই বিষয়টা সেখানে মধ্যে দেখার দরকার। এখানে বলা হয়েছে 10,08,068 জন কৃষক প্রধানমন্ত্রী বীমা যোজনায় তারা আনা হয়েছে তাদের মধ্যে, কিন্তু আমি তো দেখি না বন্যা হলো খরা হলো। গভর্নমেন্ট এই ভাষণের মধ্যে সেখানে রাজ্যপাল বলা উচিত ছিল যে এই বন্যায় কত লোককে সেখানে রিলিফ দেওয়া হয়েছে, কত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের মধ্যে কত লোককে কত টাকা রিলিফ দেওয়া হয়েছে, এই খরা উপলক্ষে কত লোক এর মধ্যে থেকে সাহায্য পেয়েছে, এই জিনিসগুলো রাজ্যপালের ভাষণের মধ্যে সেখানের মধ্যে ছিল না। আমি বলবো এই রিপোর্টটাকে পূর্ণাঙ্গ করে গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশ করা হোক, যাতে এই বিষয়গুলো যে বিষয়গুলোকে আমরা চাইছি, মানুষ চাইছে, সেই বিষয়গুলোকে সেখানের মধ্যে তুলে ধরা হোক। এখানে বলা হয়েছে স্বসহায়ক গ্রুপ সম্পর্কে বলা হয়েছে 45,411টি স্বসহায়ক গ্রুপকে দলের সঙ্গে 4 লক্ষ মহিলাকে যুক্ত করা হয়েছে। আমরা যতটুকু দেখেছি গ্রুপগুলোকে অ্যানালাইসিস করে এরা মূলত নিজেদের টাকা নিজেরা সঞ্চয় করে, এর মধ্যে থেকে নিজেরা নিজেদের মধ্যে লোক সেখানের মধ্যে দেয়। আমার বক্তব্য হচ্ছে যে সেখানে সরকার কত টাকা সাহায্য করেছেন এবং গ্রুপগুলো সেখানের মধ্যে কত টাকা পেয়েছে পার গ্রুপ, এই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে যদি উল্লেখ করে দিত তাহলে সরকারের যে কৃতিত্ব, সেই কৃতিত্বটা আরো ভালোভাবে সেখানের মধ্যে বোঝা যায়। কিন্তু সেই বিষয়টাকে কিন্তু এখানে আনা হয়নি।
শুধু একটা ভাষা একটা বিষয় সেখানে মধ্যে আনা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রুপগুলো তৈরি করার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে যে কি অ্যাসেট তারা তৈরি করতে পারছে। আমি যে একটা সরকারি গ্রুপ তাকে টাকা দেবো, সেই গ্রুপটার মূল লক্ষ্যই হচ্ছে একটা অ্যাসেট তৈরি করা। কিন্তু আমরা দেখেছি যে গ্রুপগুলোর কি অ্যাসেট তৈরি হচ্ছে, কোনো অ্যাসেট তৈরি হয় না, নিজেদের মধ্যে টাকা লেনদেন করে, এটার মধ্যে তারা গ্রুপগুলো সেখানে সীমাবদ্ধ। কাজে আগামী দিনে আমার বক্তব্য হচ্ছে এই গ্রুপগুলো যাতে একটা অ্যাসেট তৈরি করে এবং সেই অ্যাসেটটা কি অ্যাসেট তৈরি করছে তার প্রতি দৃষ্টি দেওয়া দরকার। কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখানের মধ্যে আসলে আমি আগামী দিনে অনুরোধ করব যারা আছেন, উনি বলছেন, উনি একজন মহিলা এমএলএ, উনি বলছেন নজর দিন সেই বিষয়গুলোর মধ্যে, যাতে করে গ্রুপগুলো আরো বেশি স্বনির্ভর হতে পারে। এবং এই বিষয়গুলো সম্পর্কে আমি আমার এই আলোচনাটা সেখানের মধ্যে রাখলাম। এরপরে যে কথাটা আমরা বলবো যে রাস্তাঘাট প্রসঙ্গে সেখানের মধ্যে বলেছি, হ্যাঁ, জাতীয় সড়ক বামফ্রন্টের সরকারের সময় হয়েছে, দ্বিতীয় জাতীয় সড়কটির জন্য বিলম্ব হয়ে সাবরুম থেকে আমরা প্রস্তাব সেখানের মধ্যে দিয়েছি। কেন্দ্রীয় সরকার কাছে সেই প্রস্তাব সেখানে আছে। একটা জাতীয় সড়ক দিয়ে এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে মসৃণ করা যায় না। কাজে সেই সড়কটা সম্পর্কে কি হল সেটা কিন্তু রাজ্যপাল সেখানের মধ্যে বলতে পারতেন, সেটা বলেন। তার জন্য কি অর্থ মঞ্জুর হয়েছে, তার জন্য কি কাজ শুরু হয়েছে, সেই কাজটা কতটুকু অগ্রগতি সেখানের মধ্যে হয়েছে। আমি বলবো যে দ্বিতীয় যে বিকল্প জাতীয় সড়কের কথা বলা হয়েছে, একটা জাতীয় সড়ক যে কোনো সময় বর্ষায় সেটা কলাপস হতে পারে, কাজে এটা আমাদের রাজ্যের জন্য অত্যধিক এসেনশিয়াল। কাজে দ্বিতীয় আরেকটি জাতীয় সড়ক সেখানের মধ্যে ডেভেলপ করা, এবং বিশেষ করে সেই জাতীয় সড়কটাই যাচ্ছে জনজাতি এলাকা দিয়ে সেখানের মধ্যে যাবে। কাজে সেই জায়গার উন্নয়ন হবে, সেই জায়গাটা আরো বেশি ফোকাস হবে এবং সেই জন্য সেটারও প্রয়োজন। কাজে এই কথাটা কিন্তু এখানে বলেনি। রাস্তাঘাটগুলো প্রসঙ্গে আমি সেখানের মধ্যে বলবো, আমি কাউকে দোষারোপ করার প্রশ্ন সেখানের মধ্যে বলছি না। দেখেছেন এবারকার গতবারের বর্ষায় এক একটা রাস্তায় মাঠ ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক দল ব্যঙ্গ করেছেন। রাস্তাগুলোর মধ্যে গাড়ি চলতে পারছেন না, ভেঙে গেছে রাস্তাগুলো, এক একটা রাস্তা নদীতে পরিণত হয়ে গেছে। সংস্কারের অভাব সেখানে। এক সময় বামফ্রন্ট সরকারের সময় সেই রাস্তাগুলো তৈরি হয়েছিল, কিন্তু তার কোনো সংস্কার সেখানের মধ্যে নেই সেই রাস্তাগুলো। এবং বিশেষ করে সেই রাস্তাগুলো হচ্ছে ট্রাইবেল এলাকাতে সবচাইতে বেশি। এখানে বলার চেষ্টা করেছেন কিছুক্ষণ আগে যে ট্রাইবেল এলাকার ব্যাপারে এই রাস্তাগুলো হচ্ছে সবচাইতে বেশি প্লেস সেই রাস্তাগুলো হচ্ছে সবচাইতে বেশি, এবং সেই রাস্তাগুলো সংস্কার করে সবাই আমরা উপকৃত হব। সেই রাস্তায় কি শুধু কোনো রাজনৈতিক দল হাঁটতে পারতো না, ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানের মধ্যে হাঁটছে। কাজে ট্রাইবেল এলাকায় সবচেয়ে বেশি রাস্তাগুলো আজকে ভগ্ন দশায় আছে। প্রতিটা নিউজ পেপারে আপনি দেখেছেন আজ থেকে 6 মাস আগে বিভিন্নভাবে সেগুলোকে তুলে ধরা হয়েছে। কাজে সেই গ্রামীণ রাস্তাগুলোর প্রসঙ্গে কি বললেন, এগুলো কিন্তু রাজ্যপাল তার ভাষণের মধ্যে সেখানের মধ্যে বলেননি। এটা বলা দরকার ছিল। নতুন করে কি কি রাস্তা করেছেন সেটা বলার দরকার ছিল। আমি যতটুকু জানি 70% রাস্তা তৈরি হয়েছিল, সেগুলো বামফ্রন্ট সরকারের সময় সেগুলো তৈরি হয়েছিল। নতুন করে সেই রাস্তাগুলো সেখানের মধ্যে তৈরি করা হচ্ছে না। সেই রাস্তাগুলোর জন্য কি তৈরি করা হয়েছে সেটা কিন্তু এই রিপোর্টের মধ্যে রাজ্যপালের যে ভাষণ সেই ভাষণের মধ্যে সেখানে আসে। এটা এখানের মধ্যে বলেছে যে আগরতলা স্মার্ট সিটির কথা এখানের মধ্যে বলা হয়েছে, কিন্তু স্মার্ট সিটি শুধু আগরতলা দিয়ে তো হবে না। আমাদের রাজ্যের আরো অন্যান্য নগর পঞ্চায়েত গুলো আছে, মিউনিসিপ্যালিটি গুলো আছে। এই প্রসঙ্গে এখানের মধ্যে একটি কথা সেখানের মধ্যে বলা হয়নি। মাস্টার প্ল্যানের কথা বিভিন্ন সময় বলেছে। বামফ্রন্ট সরকারের সময় আমি জানি সেখানের মধ্যে বিরোধী পক্ষ থেকে স্মার্ট সিটি এই মাস্টার প্ল্যান হয়নি চিৎকার করা হয়েছিল। কিন্তু মাস্টার প্ল্যানের কি করলেন? এই 5টা বছর তো চলে গেল, কোনো মাস্টার প্ল্যান হয়নি। আমিও পৌর পরিষদে অনেক বছর কাজ করেছি, চেয়ারম্যান হিসেবে ছিলাম। কোনো মাস্টার প্ল্যান সেখানের মধ্যে নেই। ড্রেনেজ সিস্টেমগুলোর জন্য সেই টাকা পয়সা নেই। আগরতলা শহরে স্মার্ট সিটি যদি হয়ে থাকে, বর্ষার দিনে মানুষ কেন সেখানের মধ্যে ঘরে থাকতে পারে না, চৌকির উপর দাঁড়িয়ে থাকতে হয়। কাজে এই জায়গাতে গভর্নমেন্টকে কাজ করা উচিত ছিল। 5 বছর ধরে আমরা সেখানের মধ্যে শুনছি যে ড্রেনেজ সিস্টেমের পরিবর্তন করা হবে, জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। হ্যাঁ, এটা তো খুবই প্রয়োজন। আমরা রাজধানীর মধ্যে থাকি, রাজধানীর মধ্যে বাস করি, অথচ রাজধানীর মানুষ জলের নিচে থাকবে, এটা কি করে শেখানো হয়? আর কত বছর সেখানের মধ্যে অপেক্ষা করতে হবে? কাজে এই সরকারের যে প্রতিশ্রুতি স্মার্ট সিটি করে চিৎকার করছে, স্মার্ট সিটিতে যে টাকাগুলো সেখানের মধ্যে এসছে সেই টাকার ইউটিলাইজেশন কি? আসলে এই জিনিসগুলো স্পষ্টভাবে সেখানের মধ্যে বলা হয়নি। কর্মসংস্থানের কথা বলা হয়েছে। কর্মসংস্থানের প্রশ্নে 2 জন মন্ত্রী 2 রকমের স্টেটমেন্ট ছিল। রতনবাবু এক ধরনের স্টেটমেন্ট দিলে, সুমন্তবাবু এক ধরনের স্টেটমেন্ট দিলেন। এগুলো নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় হাসির খোরাক সেখানের মধ্যে হয়েছে। তারপরে যাই হোক, কর্মসংস্থান যাই কিছু হয়েছে, কিন্তু কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। বছরে 50,000 বেকারের চাকরির প্রতিশ্রুতি সেখানে ছিল এই গভর্নমেন্টের তরফ থেকে। এটা আমাদের প্রতিশ্রুতি না, এই গভর্নমেন্ট সেখানের মধ্যে দিয়েছে। কাজে কোন দপ্তরে কি পরিমাণে চাকরি হয়েছে এটা কিন্তু রাজ্যপাল সেখানে বলে গেছেন, 1-2 লাইনে সেখানে মধ্যে সবার সাথে সেখানে বলেছেন। যদি বলতে পারতেন ভালো হতো। পরিকল্পনা কি আগামী দিনে বলতে পারলে ভালো হতো। কর্মসংস্থান চাই,
আমাদের ঘরের ছেলেমেয়েরা কলেজ থেকে পাশ করছে, এনআইটি থেকে পাশ করছে, ডাক্তার বেকার এখানের মধ্যে। বামফ্রন্ট সরকারের সময় সাদা কাগজের অ্যাপ্লিকেশন লিখে দিলে পরে সেখানে ডাক্তারের নিয়োগ হয়েছে। হাসপাতালগুলোতে ডাক্তার নেই, কাজে সেই জায়গাতে গভর্নমেন্ট 5 বছরের মধ্যে এই জায়গাটাতে কি কাজ করতে পারলেন এটা তো বলতে পারছেন না। নতুন করে হাসপাতাল, যে হাসপাতালগুলো হয়েছে সেই হাসপাতালগুলো এখন অথর্ব হয়ে আছে, চিকিৎসার ভালো ব্যবস্থা নেই, ভালো স্পেশালিস্ট নেই। জেলা হাসপাতালগুলোতে সেখানের মধ্যে ডাক্তার নেই, গ্রামীণ হাসপাতালগুলোর মধ্যে সেখানে ডাক্তার নেই। বেশ কিছু হাসপাতাল সেখানের মধ্যে সেন্সার হয়েছিল, সেই হাসপাতালগুলো সেখানে নির্মাণ করা হচ্ছে না। আমি গভর্নমেন্টকে অনুরোধ করবো এই স্বাস্থ্যের যে বিষয়টা, এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য, কারণ এটার সঙ্গে মানুষের লাইফের সম্পর্ক সেখানে আছে, মানুষের লাইফের সম্পর্ক সেখানে আছে। কাজে সেই জায়গাতে পয়েন্ট অফ অর্ডার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি যে কথাটা বললেন রাস্তাঘাটের অবস্থা, উনি যেটা বলেছেন সেটা ঠিক। সেটা কোন রাস্তাগুলো? যে রাস্তাগুলো বামফ্রন্ট সরকারের সময় এনবিসিসির মাধ্যমে করানো হয়েছে সেগুলো। গামারিয়াতে একটা রাস্তা আছে, মাদারবাড়ি বিধানসভাতে আদিপুর রাস্তা আছে। রাস্তাগুলোর করাপশন এত পরিমাণে ছিল, রাস্তা না করে কন্ট্রাক্টরদের টাকা দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে পিডব্লিউডি সে করতে পারছে না। কিল্লাতে সেম অবস্থা। শাকির আহমেদ আমাদের উদয়পুরে যিনি এনবিসিসি দেখতেন, উনি এখন জেলে আছেন। 13 তলা বাড়ি করেছেন মুম্বাইয়ে। বামফ্রন্ট সরকারের সমস্ত নেতৃত্বরা এর সাথে যুক্ত ছিল। রাস্তাগুলোর অবস্থা যেটা বলছেন ওরা ঠিকই বলছেন, কিন্তু এগুলো তো পিডব্লিউডি তো হ্যান্ড ওভার করতে গেলে এনবিসিসির রাস্তাগুলো তো কমপ্লিশন দেখাতে হবে, দেখায়নি, দেখাতে পারছে না। আজও রাস্তাগুলো হচ্ছে না। কাকরাবনের শালগড়া থেকে যে রাস্তাটা আছে কিশোরগঞ্জ পর্যন্ত, সেই রাস্তা বহুবার বলে বলে এক্সট্রা ফান্ড নিয়ে সেই রাস্তাকে করানোর কিছুটা চেষ্টা করা হয়েছে। সমস্ত কাজ করতে 30%, বিল দিয়ে দিচ্ছে 90%। টাকা কোথেকে আসবে? করাপশনে নিমজ্জিত ছিল। হাসপাতালের অবস্থা খারাপ বলছেন, আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি 5 বছর আগে এ রাজ্যে কার্ডিওভাস্কুলার সার্জারি, এখানে আবার ওপেন হার্ট সার্জারি এখানে হবে, বাল্ব রিপ্লেসমেন্ট এখানে হবে। এরা আয়ুষ্মান কার্ডের মাধ্যমে এটা এ রাজ্যে হচ্ছে, স্পেশালিস্ট ডাক্তাররা রিক্রুট হচ্ছে। তো তারা যে বলছে উন্নয়ন হচ্ছে না, আজ এই 25 বছর এ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা কারা তৈরি করেছে, জঞ্জাল কারা বানিয়েছে। আজকে যদি হাসপাতালের অবস্থা 2 বছর করোনা ছিল, সরকারের 3 বছর সময়সীমার মতো যতটুকু করতে পেরেছে এটা অনেক করেছে। আজকে করাপশনে নিমজ্জিত ছিল বিগত সরকারের সময়, বললে শেষ হবে না। মাতার বাড়িতে বিল করে মাকে পর্যন্ত ছাড়েনি, 24 লক্ষ টাকা ফুল বেল পাতার বিল করতো। কালকে বলবো সেগুলো। ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যার, শেষ করতে হবে। একটু কয়েকটি পয়েন্ট বলবো স্যার। আমি স্যার স্কুলের প্রশ্নে সেখানে মধ্যে না না, উনি মহিলাকে কেন বললেন যে মহিলা কি জানে, তার শিশু সম্বন্ধে উনি কি জানেন? উনি মহিলা নিয়ে বলেন কেন? মহিলা কি জানে? আপনি কেন এই কথাটা বললেন? মহিলা কি জানে? আপনি কি জানেন? আপনি মহিলা কেন বললেন? মহিলা কি জানে? কেন এই কথা বললেন? আপনি কেন এই কথাটা বললেন? মহিলা কি জানে? কেন বললেন? ঠিক আছে, মহিলা কি না জানে? আমাদের দল, আমাদের সরকার কতজন মহিলাকে অনুমতি দিয়েছেন? আপনারা কতজন দিয়েছেন? সমাজে আপনারা মহিলাকে নির্যাতিত ঠিক আছে স্যার, কি করেছেন? কেন এই কথাটা বললেন? জবাব দিতে হবে। আপনি কেন এই কথাটা, মহিলা কি জানে কেন এই কথাটা বললেন? সদস্য, ঠিক আছে, আপনি জবাব দিন না, কেন উনি এই কথাটা বললেন? ঠিক আছে। আমি তো আমাদের সরকার অনেক কিছু করেছে, আপনি কিছু জানেন না। মাননীয় সদস্য, ঠিক, প্লিজ বসুন। স্কুলগুলোর প্রসঙ্গে আমি সেখানে মতো বলবো বলুন। স্যার, স্কুলগুলোতে একটু নজর দেওয়া দরকার। কারণ দেখেছেন হাফ প্যান্ট পরা বাচ্চারা রাস্তার মধ্যে বসে শিক্ষকের জন্য চিৎকার করছে, এটা আমাদের খারাপ লাগে। হ্যাঁ, শিক্ষক বললেই রাতারাতি শিক্ষক হয় না, এটা আমি বুঝি সেখানে মধ্যে। কিন্তু স্কুলগুলোর যে অবস্থা সেখানে আছে, গার্জিয়ানরা কিন্তু সেখানের মধ্যে সাংঘাতিকভাবে খারাপ অবস্থার মধ্যে আছে। 10,300 শিক্ষক, তাদের জন্য কিছু করা যায় কিনা? তারা ছাঁটাই হওয়ার পরে এটার জন্য কাজে এখানে বেতন আজকে বিদ্যাজ্যোতি প্রকল্প নাম করে সেখানের মধ্যে স্কুলগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। বিদ্যাজ্যোতি প্রকল্প হোক, এই প্রকল্প নিয়ে কোনো আপত্তির কিছু নেই, কিন্তু আমাদের গ্রামের ছেলে মেয়েরা কি করে তারা 1,000 টাকা দেবে? একটা ট্রাইবেল ঘরের ছেলে মেয়ে কি করে তারা 1,000 দেবে? ওবিসি ঘরের ছেলে মেয়ে 1,000 টাকা, 1,400 টাকা তাদের বেতন চাপিয়ে দেওয়া হয়েছে।
আমি মাননীয় স্পিকার স্যার, রাজ্যপালের ভাষণে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট দরকার ছিল। আমাদের কথা হচ্ছে শিক্ষার আধুনিকরণ হোক, তাতে আপত্তি কিছু নেই। দিন যত যাবে তত শিক্ষার আধুনিকরণ হওয়া প্রয়োজন সেখানে। কিন্তু এই বিষয়গুলো সেখানে দেওয়ার ঠিক সেখানে মধ্যে হবে না। আর দুটো পয়েন্ট স্যার, রেগা রেগা এবং কুয়েট, এই প্রকল্পগুলোর ভেতরে দেখা যাচ্ছে অনেক লোককে কাজ করতে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে সরকারকে এই বিষয়টা দেখা দরকার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পেশালি সেখানের মধ্যে বলবো, গরিব অংশের মানুষ সেখানের মধ্যে না খেয়ে আছে, এই রেগার কাজটা যদি তারা করতে না পারে, রেগার কাজে যাচ্ছেন, রেশনে যাচ্ছেন, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্লিজ প্লিজ এই বিষয়টাকে সরকারের দায়িত্ব সেখানের মধ্যে এর মধ্যে একটা পয়েন্ট আজকে যেটা বলা হয়েছে, এখানে সরকার পাকিস্তান বিভিন্ন প্রসঙ্গ সেখানের মধ্যে এনেছে, পাকিস্তানের প্রসঙ্গে এই প্রসঙ্গ সেখানের মধ্যে এনেছে। বিজেপি তার শক্তিশালী নিশ্চয় তারা, তো তাহলে 39% ভোটে কেন নেমে এলো স্যার? 39% ভোট আসন কেন আজকে স্যার এখানের মধ্যে নেমে এলো? এই জিনিসটা তো সেখানের মধ্যে বড় দেখা দরকার। সেখানে সারা ভারতবর্ষে বিভিন্ন স্টেটগুলোতে আজকে সেখানে বিজেপি উদাও হয়ে যাচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে। আমাদেরকে যেভাবে গালাগাল বিধানসভার ব্যাপারে এভাবে গালাগাল করা, এটা উচিত বলে মনে করি না। আমরা উন্নয়নের শরিক, আমরা এখানে আছি। গভর্নমেন্ট বিরোধী পক্ষ মানে বিরোধিতা করা আমি মনে করি না। আমি কেউ গালাগাল করে, এটাকে এক্সপ্রেস করুন। কেউ আপনি এই শব্দটা বলতে পারেন, কে গালাগাল করেছে? এটা অসংসদীয় কথা, গালাগাল করেন প্লিজ। আমি বক্তব্য শুনছিলাম সম্মানিত সদস্য শ্রী রঞ্জিত দেব বর্মার, রামচন্দ্রঘাট থেকে যে নির্বাচিত হয়েছেন। তো আমি যতটুকু বুঝতে পেরেছি, উনি ডিডব্লিউএস ডিপার্টমেন্টের প্রতি বাড়িতে যে জলের কানেকশন সে বিষয়ে কথা বলছি। যদিও দপ্তরটা বর্তমানে আমার কাছে নেই, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমেই আমি এই হাউসকে অবগত করতে চাইছি যে টোটাল যে খোয়াই ডিস্ট্রিক্ট, আপনি খোয়াই ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধিত্ব করছেন, এবং সেখানে যে ব্লকগুলো রয়েছে, পদ্মবিল ব্লক, পদ্মবিল ব্লকের টোটাল হাউস হোল্ড বাড়ি তার সংখ্যা হচ্ছে ৯,১৩৩, এবং তার মধ্যে আমরা এফএসটিসি কানেকশন, ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন আমরা প্রদান করেছি ৭,৪৪৮, অর্থাৎ ইন টার্মস অফ পার্সেন্টেজ সেটা হচ্ছে 81.55%। আমাদের খোয়াই ব্লকে টোটাল হাউস হোল্ড হচ্ছে ৭২,৭৩৪, তার মধ্যে আমরা জল প্রদান করেছি ৪২,৬৪৮। ইন টার্মস অফ পার্সেন্টেজ 58.64%। কল্যাণপুর ব্লক টোটাল হাউস হোল্ড হচ্ছে ১০,৫০৪, তার মধ্যে আমরা জল প্রদান করেছি ৬,৭৩৭। ইন টার্মস অফ পার্সেন্টেজ 64.14%। মুঙ্গিয়াগামী ব্লক টোটাল হাউস হোল্ড ৬,৩০৩, তার মধ্যে আমরা জল প্রদান করেছি এফএসটিসি ৪,১১৮টা পরিবারে, পার্সেন্টেজের নিরিখে সেটা ৬৫.33%। খোয়াই এই যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের মধ্যে এই পরিসংখ্যানটা আমি আপনার অবগতির জন্য দিলাম। আমি আপনাকে আহ্বান জানাবো বা প্রত্যেক যে কোনো সদস্যকে যে স্পেসিফিক, কারণ একটা ব্লকের মধ্যে 15টা 20টা 25টা বিসি বা পঞ্চায়েত থাকে, কোন পাড়াতে কোন পঞ্চায়েতে কোথায় জল দিতে হবে সেটা আপনারা সবসময় বলতে পারবেন। কারণ আমরা কিন্তু এই কথা কোনোদিন বলি যে আমরা প্রতি বাড়িতে জল দিয়ে দিচ্ছি। দেয়ার ইজ এ স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইম যে আমাদের 24-এর মধ্যে জল দিতে হবে, এবং সারা রাজ্যে জল জীবন মিশন যে রুরাল, সেই রুরালে হাউস হোল্ডের সংখ্যা হচ্ছে 7,41,945, এবং এই ফিগারের মধ্যে আমরা জল দিয়েছি 4,49,240। ইন টার্মস অফ পার্সেন্টেজ সেটা হচ্ছে 60.55%। এটা আমাদের ডেভেলপমেন্ট। কিন্তু আমরা এই কথা বলিনি যে আমরা 100%
না হয়ে থাকে, এই 40% আমাদেরকে করতে হবে। যেখানে করা হয়নি সেটা আমরা আগামী দিনে করব, কিন্তু এই 60%-এর মধ্যে বা কোনো স্পেসিফিক কোনো কেস থাকে, আপনারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে আপনাদের ডিভিশনে, বা এসডি রয়েছে সাব ডিভিশনে, বা চিফ ইঞ্জিনিয়ার অফিসে আপনারা যোগাযোগ করবেন, বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দপ্তর রয়েছে বর্তমানে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। আমাকে 1 মিনিট একটু সময় দিবেন। মাননীয় মন্ত্রী যেটা বলছেন আমি ওনার অবগতর জন্য বলছি, বেশি সোনারাই কামি এটা একটা হিন্দুস্তানি বস্তি, এবং ওই পাশাপাশি ত্রিপুরা কামিও সেখানে বাইরেও আছে। ওই গ্রামে এখন পর্যন্ত জল নাই। আমার রামচন্দ্র ঘাট ম্যাক্সিমাম এলাকাতে এখানে কল বসানো হয়েছে, কিন্তু পাইপলাইনটা এখনো করা হয়নি। অনেক গ্রামে এখনো আছে, হতেই পারে। ব্লকের মারে হাতে বেশি সোনারাই কামি। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, মাননীয় সদস্য রঞ্জিত বাবু, মাননীয় সদস্য রঞ্জিত বাবু, আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যেখানে যেখানে আপনার অসুবিধা, যেখানে যেখানে সমস্যা, বাই রিটেন আপনি মিনিস্টারের কাছে পাঠিয়ে দিন, বাই রিটেন পাঠিয়ে দিন, কেমন? তাহলে উনি নিশ্চয়ই দেখবেন, এবং এটা আমার দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে আছে, বাই রিটেন পাঠিয়ে দিন। মাননীয় কিশোর বর্মন মহোদয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে সময় দেওয়ার জন্য। প্রথমেই আমি আমার নলছড়ের জনতা জনার্দনকে আমি ধন্যবাদ জানাই আমাকে নির্বাচিত করে এই গণতন্ত্রের পবিত্র পীঠস্থান বিধানসভায় প্রেরণ করার জন্য, এবং নলছড়বাসীর পক্ষ থেকে উপস্থিত সমস্ত সদস্যগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। অধ্যক্ষ মহোদয়, গত 4 তারিখ মহামান্য রাজ্যপাল মহোদয় নবগঠিত গত 24 তারিখ মহামান্য রাজ্যপাল মহোদয় নবগঠিত ত্রয়োদশ বিধানসভা প্রথম অধিবেশনে ওনার ভাষণে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে সরকারের যে সফলতা এবং উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেছেন তাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি, এবং এই বক্তব্যের সমর্থনে আমাদের পরিষদীয় মন্ত্রী যেভাবে সুন্দরভাবে তথ্য সহকারে সাবলীল ভাষায় আমাদের সামনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি উপস্থাপন করেছেন, তাতেও আমি সহমত পোষণ করছি। মাননীয় পরিষদীয় মন্ত্রীকেও আমি তার জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। অধ্যক্ষ মহোদয়, মহামান্য রাজ্যপাল মহোদয় ওনার বক্তব্যের শুরুতেই উল্লেখ করেছে যে 2018-র পর রাজ্যে উন্নয়নমূলক কাজে ঢল নেমেছে। শব্দটা খেয়াল করবেন, উন্নয়নমূলক কাজে ঢল নেমেছে। আমি মহামান্য রাজ্যপালের বক্তব্যের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, ঢল শুধু নয়, উন্নয়নের সুনামি নেমেছে, এ রাজ্যে উন্নয়নের সুনামি নেমেছে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার গত 5 বছরে এ রাজ্যে যেটা তথ্য সহকারে আমাদের পরিষদীয় মন্ত্রী আমাদের সামনে রেখেছেন, যে কাজ করেছে, আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের
আমাদের এই সরকারের যে কাজকর্ম হয়েছে সেই সরকারের কাজকর্মের ধারে কাছেও আসবে না, ধারে কাছেও আসবে না। এবং আমি দৃঢ়তার সাথে এও বলতে পারি, আগামী দিনও আমাদের সরকার গত 5 বছরে যে কাজ করেছে, কোন অবিজেপি সরকার এ রাজ্যে আগামী দিনেও 5 বছরে এত কাজ করে দেখাতে পারবে না, এত কাজ করে দেখাতে পারবে না যে কাজের রেকর্ড আমাদের সরকার তার 5 বছরে দেখিয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের সরকারের বিকাশমুখী সংবেদনশীল দৃষ্টির কারণে আজ সারা দেশের মধ্যে ত্রিপুরার মুখ উজ্জ্বল হয়েছে, ত্রিপুরার মান বেড়েছে, ত্রিপুরার সম্মান বেড়েছে। মহামান্য রাজ্যপাল মহোদয় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে উন্নয়নের নিরিখে আমাদের রাজ্য গত 5 বছরে এক নয় একাধিক প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে একটা ছোট্ট রাজ্য হওয়ার পরও কোথাও প্রথম স্থান, কোথাও দ্বিতীয় স্থান, কোথাও তৃতীয় স্থানে আমাদের ত্রিপুরা রাজ্য পুরস্কৃত হয়েছেন, ভূষিত হয়েছেন। আমি একে একে উদাহরণ তুলে ধরতে পারি যেগুলো মহামান্য রাজ্যপাল ওনার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন। নাম্বার 1, জল জীবন মিশন। জল জীবন মিশন রূপায়ণের ক্ষেত্রে আমাদের এই সরকার উল্লেখযোগ্য কাজ করার জন্য ভারত সরকারের জলশক্তি মন্ত্রক ত্রিপুরা রাজ্যকে প্রথম পুরস্কারে ভূষিত করেছেন, প্রথম পুরস্কারে ভূষিত করেছেন। যারা উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন, বড় বড় কথা বলছেন, দীর্ঘদিন ধরে এই রাজ্যে শাসন করছেন, আমি তাদেরকে বলতে চাই যে উপরের দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে। 25 বছর আপনারা শাসন করেছেন, সামান্য জলের ব্যবস্থা করতে পারেননি, এর চেয়ে লজ্জার আর কি আছে? যে কোনো মানুষের বাড়িতে গেলে আমরা প্রথমে তাকে জল দিই, আর এটা সারা রাজ্যের ব্যাপার। লজ্জা হওয়া উচিত যে সামান্য জলের ব্যবস্থাটুকু করতে পারি। আমাদের 5 বছরের সরকার আমরা সেই কাজ করে দেখিয়েছে এবং আমরা সর্বভারতীয় স্তরে এই কাজ রূপায়ণে আমরা প্রথম পুরস্কারে আমরা ভূষিত হয়েছি। ডিজিটাল সাক্ষরতা মিশন নাম্বার 2, ডিজিটাল সাক্ষরতা মিশন অভিযান পিএমজির দিশা প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে 98% সাফল্য অর্জনের মধ্য দিয়ে ত্রিপুরা দেশের মধ্যে আবারও প্রথম স্থান অর্জন করেছে, প্রথম স্থান অর্জন করেছে। নাম্বার 4, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান রূপায়ণের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ক্যাটাগরিতে 2022 এবং 2023 আর্থিক বছরে ত্রিপুরা সেরা পুরস্কার পেয়েছে, সেরা পুরস্কার পেয়েছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায়, প্রকল্পের আওতায় ত্রিপুরাকে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের সরকারের আমলে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। 25 বছর শাসন করেছেন, সামান্য জনসাধারণের কথা বলেন, সাধারণ মানুষের কথা বলেন, তাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা পর্যন্ত আপনারা করতে পারেননি, অথচ এখানে বড় বড় কথা বলছেন। এই সরকার বিদ্যুৎ উৎপাদন, বন্টন এবং নিগমের পরিচালন ব্যবস্থা উন্নতির লক্ষ্যে আরটিআর স্কিম রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে
তৃতীয় স্থান অর্জন করেছেন। বাংলাদেশের সাথে শিল্পের কথা বলছিলেন, কিছু হয়নি, খবরও রাখেন না। পাশে বাংলাদেশ, এসছেনও বাংলাদেশ থেকে পূর্বপুরুষদের হাত ধরে, তারপরেও খোঁজ খবর রাখেন না। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে উৎসাহিত করতে যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই উদ্যোগের ফলে নতুন যে উদ্যোগ আমাদের সরকার গ্রহণ করেছে, এই উদ্যোগের ফলে শিল্প ও বাণিজ্য মন্ত্রক কর্তৃক লিডস রিপোর্টের আওতায় ত্রিপুরাকে ফার্স্ট মুভার হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো পোর্টাল স্বাগত চালু করার জন্য যে রাজ্যকে স্কচ গোল্ড পুরস্কার দেওয়া হয়েছে, তার নাম ত্রিপুরা রাজ্য। খবরই রাখেন না। এছাড়া পদ্মশ্রী পুরস্কার 3 জন জনজাতি শ্রেণীভুক্ত মানুষদের এই রাজ্যে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। এতদিন যারা শুধু জনজাতিদের দিয়ে রাজনীতি করেছেন, 21 থেকে ভোটের ফলাফল গুনা শুরু করতে, তারা সেই জনজাতি অংশের মানুষদের কখনো পদ্মশ্রীর জন্য সুপারিশও করে দেয়। লজ্জা হওয়া উচিত। শান্তিপূর্ণ ভাবে আবাদ এবং শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন সম্পন্ন করার মধ্যে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে, তার যে উজ্জ্বল দৃষ্টান্ত সারা দেশের সামনে ত্রিপুরা রেখেছে, তাও আমাদের সরকারের আমলে রেখেছে, যেটা আজকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা নজিরবিহীন, যেখানে ছাপ্পা ভোট নেই, ভোট লোড নেই, মরা মানুষ এসে ভোট দেয় না, ইভিএম হ্যাকের কোনো অভিযোগ নেই। সুতরাং এইসব বিচার বিবেচনা করলে অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্য আজকে উন্নয়নের নিরিখে একটা মডেল রাজ্য হিসাবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে পরিগণিত হচ্ছে। সুতরাং শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না করে আমি বিরোধীদেরও বলবো, আসুন আমরা সবাই মিলে এই উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সামিল হই। সবশেষে অধ্যক্ষ মহোদয়, আমি আজকে নতুন বিধানসভার মধ্যে এবং আজকে আমাদের এই অধিবেশনের শুরুতে একটা ঘটনা, বিশেষ করে আমাদের মাননীয় গোপাল বাবুর একটা আপত্তিজনক বিষয় আমাকে ব্যথিত করেছে, সেটা আমি আপনার সঙ্গে উল্লেখ করতে চাই। আজকের অধিবেশনের শুরুতেই গোপাল বাবু আমাদের অধ্যক্ষ মহাশয়কে লক্ষ্য করে উনি উল্লেখ করেছেন, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমি তীব্র আপত্তি জানাচ্ছি। উনি আমার থেকে বয়সে প্রবীণ, বিদ্যা বুদ্ধি জ্ঞানে উনি আমার থেকে অনেক উঁচু স্থানে। আমরা ওনাদেরকে শ্রদ্ধার চোখে দেখি, ওনার কাছ থেকে অনেক শেখার আছে, কিন্তু এই ধরনের মন্তব্য কাম্য নয়। কারণ অধ্যক্ষের চেয়ার একটা সাংবিধানিক চেয়ার, তাকে রাবণের সাথে তুলনা করা মানে আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করা। আমি তীব্র আপত্তি জানাচ্ছি এবং গোপাল বাবু জ্ঞাতার্থে আমি এটাও বলছি, গোপাল বাবু আপনি কোথাও দেখাতে পারবেন না যে লঙ্কায় গেছে সে রাবণ হয়েছে। লঙ্কায় ভগবান রামচন্দ্র গেছেন,
রাবণ হয়ে যায়নি। লঙ্কায় অঙ্গদ গেছেন, অঙ্গদের বাপ মা পর্যন্ত রাবণ তুলতে পারেননি, অঙ্গদ রাবণ হয়ে যায়নি। লঙ্কায় হনুমান গেছে, হনুমান রাবণ হয়ে যাননি, তার লেজার আগুনে লঙ্কা ধ্বংস হয়ে গেছে। যদি রাবণ যদি কেউ হয়, শত শত কংগ্রেস কর্মীর খুনের পরও যারা সিপিএম এর কোলে দোল খেলছে তারাই রাবণ হয়েছে, তারাই রাবণ হয়েছে। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি মানে নতুন নির্বাচিত হয়ে আমরা নতুনদের ব্যাপার হলো আমি যে কথাটা বলেছি সেটাকে এটা ইউনিভার্সাল ঠিক আছে, ঠিক আছে, ওকে। ব্যাপারটা হলো উনি হয়তো নতুনভাবে বা হতে পারে। আমি যে কথাটা বলেছি এটা আমরা প্রমাণ তোমরাই দেখেছি, কিন্তু আমি আপনাকে উনি যেভাবে নিয়েছেন উনি ওনার মন মতো না না, আমি যেটা বলেছি আরে বলো, আপনি 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 একজন সিনিয়র মানুষ। আরে ঠিক আছে, ঠিক আছে, ইয়ে রাখতে, ধৈর্য শক্তি রাখতে হবে প্লিজ। মাননীয় সদস্য সিনিয়র মেম্বার গোপালচন্দ্র রায়, এখন কিন্তু ওই যে রাবণ সিমকার ব্যাপারটা অলরেডি অ্যামেন্ডেড, এখন আর কেউ যদি যায় ইয়ে হয় না, রাবণ হয় না। আরে বলো, সব কথা জবাব দিতেই হবে আপনাকে। না না please, না না, সব কথা জবাব দরকার নেই, ফিনিশ করুন। না 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 না, মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ, মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ করলে মহোদয়, না না না, সেকেন্ড না, মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ করলে মহোদয়। Honorable Speaker, আপনি এক্সপিরিয়েন্স, একজন নতুন ব্যাপারে দাঁড়িয়েছেন, প্লিজ। হাতির কানের জন্য দেহ দেখা যায় না, আপনি জানেন। ঠিক আছে, আপনি তো একজন নাট্যকার। আরে মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ বাবু। Honorable Speaker, sir. Actually, I am newly elected from Takarjola constituency. On 24, the addressing Honorable Governor, I have written down 2-3 times. So I will prefer my mother language, mother tongue, Kokro. So tomorrow, Nukha, the Honorable Governor, the address. Kabangmo Zagamo Development Nikok Nukha. Kabangma sini Honorable Minister Busaka, sini Rotun Naji, he only spoken. Kabangma Development Nikok Lama, Tui, education. I appreciate the government of Tripura, but I am some confused. Adu actually এটা কি যেটা আমাদের চোখে যাদের যেটা আছে এডিসি এরিয়াতে এখনো আমি যে মাননীয় গভর্নরের অ্যাড্রেসের এডিসি এরিয়ার যে ডেভেলপমেন্ট, এখানে পানীয় জলের কথা বলা হচ্ছে, এডুকেশনের কথা বলা হচ্ছে,
যে সড়ক ব্যবস্থার কথা বলা হয়েছে, ইন টার্মস অফ টোল আমরা দেখেছি যে এটা উন্নয়নের যে মান কিভাবে বেড়ে গেছে। বাট আই থিঙ্ক এটা বাস্তব, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল এন্ড থিওরির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। আমি কেন বলছি, আমি যে কনস্টিটিউয়েন্সি থেকে আমি যে নির্বাচিত হয়ে এসেছি, 95% ত্রিপুরা পিপল অ্যান্ড এসটি ভোটার। আমি একটা জাস্ট মেনশন করব, আমি আমার কনস্টিটিউয়েন্সি টাকারজলা জম্পুজলা সাব ডিভিশন হয়েছে 2012-তে, অলমোস্ট 11 ইয়ার কমপ্লিট, কিন্তু এখনো একটা ডিগ্রি কলেজ নেই, এখনো সাব ডিভিশনাল হসপিটাল নেই, এখনো সাব ট্রেজারি সেপারেট নেই, এখনো সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখনো নেই। 11 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সো এখানে বোঝা যায় যে আমাদের এডিসি এরিয়াতে ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে আপনি এখান থেকে বোঝা যাবে। আমি জাস্ট বলবো, যেটা জলের কথা এখানে বারবার উঠে গেছে, যে আমার জম্পুজলা ব্লকের মধ্যে 3টা বিষয় হচ্ছে সবচেয়ে জলের জন্য ক্রাইসিস, দ্য ওয়াটার ক্রাইসিস। এটা আমার থেকে আরো জানবেন আমার প্রাক্তন মন্ত্রী রামপ্রসাদ সারজি, যে কিলাবার বা বেশি হচ্ছে আমার জম্পুজলা ব্লকের মধ্যে সবচেয়ে ক্রাইসিস ওয়াটার ক্রাইসিস। আর সগরিয়া খেলাকুম সেই যে 3টা বিষয়তে সবচেয়ে জলের জন্য এখনো অভাবে আছে। ডিউরিং মাই ইলেকশন টাইম, ক্যাম্পেইন টাইম, আমি গেছিলাম, এমন একটা জায়গা আছে যে টাম্পুই আছে, সোনরাই 1, সোনরাই 2 আছে, সগরিয়া আছে, আর লুঙ্কাম আছে। সেই জায়গাতেই সবচেয়ে ওয়াটারের জন্য, জলের জন্য ক্রাইসিস। বাকি জায়গাতে এরকম ক্রাইসিস না, কিন্তু যে জায়গাতে দরকার সেখানে পোষায় না, আমি সেটাই বলতে চেয়েছিলাম। আমার জম্পুজলা সাব ডিভিশনের মধ্যে একটা জম্পুজলাতে একটা কি বলে, এখন তো মৌসুম সিজন, রেনি সিজন হচ্ছে, আর বেশি দিন নেই, কিছু বৃষ্টি হলেই আর কারেন্ট দেখা যায় না, ইলেকট্রিক আর দেখাই যায় না, কারেন্ট বিদ্যুৎ দেখাই যায় না। আর আজকে দিনে যদি বিদ্যুৎ যদি একদিন যদি না থাকেন, তো আপনার শহর বাসা সবাই জানেন, আগরতলা যদি 1 ঘন্টা যদি কারেন্ট যদি যায় তাহলে কি হয়। আর আমাদের গ্রামে এখনো একদিন যদি বৃষ্টি আসে 3-4 দিন কিন্তু কারেন্টের কোনো দেখা নেই, ইলেকট্রিক কোনো দেখা নেই। তাহলে আমরা কিভাবে বসবাস করছেন আপনি জানেন। একটা সাবস্টেশন হয়েছে 33 kV, 2019-এ একটা সাবস্টেশন জন্য টেন্ডার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই টেন্ডার আর এই কাজ এখনো বন্ধ আছে। সো আমি বলতে চাই, অনারেবল স্পিকার স্যার, আমি দৃষ্টি আকর্ষণ করবো আপনাকে, যে আমাদের মন্ত্রীকে, যে এই জম্পুজলা সাব ডিভিশনের মধ্যে এখনো বাস সার্ভিস নেই, যাতায়াত ব্যবস্থা নেই। আমি একটা এক্সাম্পল বলবো, আমি মন্ত্রী কেজন একটু বলেছেন, মানে সদস্য স্পেসিফিক হোনা চাই। এখন পর্যন্ত জম্পুজলা থেকে চম্পনগরে যে যাওয়ার রাস্তা অনেকদিন ধরে সেই রাস্তার কন্ডিশন লাইফ লাইন এখনো একদম, মানে কিভাবে বলবেন, একটা গাড়ি গেলে অবস্থা কি বুঝবেন, এটা একবার গেলে বুঝবেন আপনি। 4-5 বছর হয়ে গেছে, টেন্ডার হয়েছে শুনেছি, কিন্তু এখনো কাজ করা হয়নি। হোয়াট ইজ দ্য রিজন? আমি ডেভেলপমেন্ট যখন কথা বলছেন, আমি একটা কথা বলবো, যে আমাদের গভর্নরের যে অ্যাড্রেসের মধ্যে এটা আমি দেখলাম না, যে ভিলেজ কমিটি ইলেকশন। আমি কেন বলছি, ডেভেলপমেন্ট যদি করতে হয় তাহলে ভিলেজ কমিটি ইলেকশন করতেই হবে। আমরা দেখেছি গত 2 বছর হয়ে গেছে যে ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। 7 তারিখ মার্চ 2021-এ ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত ভিলেজ কমিটি ইলেকশন কেন হয়নি আপনারা জানেন?
যদি ভিলেজ কমিটিতে যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভ না থাকেন তাহলে তাদের অর্থ কোথা থেকে আসবে? আপনারা বাজেট করছেন আর সব জায়গাটা হয়ে গেছে, বাই ইলেকশন হয়েছে, করোনার মধ্যে অনেক কিছু এমসি ইলেকশন হয়েছে, পুরো পরিষদ ইলেকশন হয়েছে, কিন্তু কেন ভিলেজ কমিটি ইলেকশন করলেন না? আমি খুব কনফিউজ। তো যদি গ্রামের দিকে এডিসি এরিয়া যদি উন্নয়ন করতে হলে সেইগুলো আমি জাস্ট ডিস্ট্রাকশন করবো, আপনি একটু নজরে দিবেন, তাহলে সেই উপজাতি অংশের মানুষ, ত্রিপুরার মানুষ কিভাবে যে ডেভেলপমেন্টের দিকে আমরা যে বলবো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আমরা কিভাবে বলবো আপনার বলুন? কাজে আর উপজাতির অংশের যে কথাটা বলে লাভ নেই। আপনারা সবাই জানেন যে এডিসি এরিয়াতে আনডেভেলপমেন্ট কথা শুধু সরকার আয় যায়। গত সেই বাথরুম সরকারও আমি বলবো ত্রিপুরা সাথে যত কালচার ডেভেলপমেন্ট হওয়ার কথা কিন্তু হলো না। তারপরে মানুষ এই বিজেপি মানুষ স্বতঃস্ফূর্তভাবে 2018-তে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, কিন্তু আজকে কি উপজাতি অংশের মানুষের কাজ ঠিকভাবে হচ্ছে না। আপনাদের দায়িত্ব আছে। আমি বলবো, রিকোয়েস্ট করবো অনারেবল স্পিকার স্যার আর আমাদের কনসার্ন মিনিস্টার, আপনাদেরকে আমার অনুরোধ এটাই থাকবো, এসটি যে জায়গার কিংবা সাথে গ্রাম আছে, যে জায়গাতে এডিসি এরিয়া, সেখানে আপনি নজর দিবেন। আর এটাই আমার সাবমিশন থাকবো আগামী দিনে। সবাইকে অনুরোধ জানিয়ে এটাই আমার শেষ করছি। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 24শে মার্চ আমাদের এই অধিবেশনে যে ভাষণ রেখেছেন, এই ভাষণের উপর আমি কয়েকটি বিষয় আলোচনা রাখতে চাই। প্রথমত, আমি বিরোধী বেঞ্চের দিক থেকে যে 8জন সদস্য বেশ কিছু সংযোজনী এনেছেন, এগুলিকে যুক্ত করার জন্য দাবি জানাচ্ছি। ভাষণের 24 নম্বর ভাগে উল্লেখ করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে। এক্ষেত্রে আমি বলতে চাই যে বিশেষত রাজ্যের দুর্গম এলাকাগুলি স্বাস্থ্য পরিষেবা প্রদানে নতুন করে আরো কিছু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা সম্পর্কে পরিকল্পনা থাকলে ভালো হতো, যা সেখানে ভাষণে উল্লেখ। আমি আশা করব আগামী দিনে আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে শুধু দুর্গম এলাকায় নয়, গোটা রাজ্যের মধ্যে সেখানে আরো পরিকল্পনা গ্রহণ করা, এবং সেই সঙ্গে এই ভাষণের মধ্যে যেটা দেখলাম যে নতুন করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলার জন্য সরকারের দিক থেকে কোনো পরিকল্পনা উল্লেখ করা হয়নি। আমি বিশেষত দাবি জানাবো ভিতর এলাকার জন্য, দুর্গম এলাকার জন্য সেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আরো কিছু খোলা যায়, সেই ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করা। মাননীয় রাজ্যপালের ভাষণের 47 নম্বর ভাগে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প সম্পর্কে। এটা ঘটনা যে 2022-23 অর্থ বছরে আমাদের রাজ্যের একটা বিরাট অংশের মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছে। মাননীয় স্পিকার স্যার, আমি যে বিষয়টা বলতে চাই এই প্রসঙ্গে, যে এই যে গৃহ নির্মাণ প্রকল্প যারা সুবিধা পেলেন, তাদের গৃহ নির্মাণের জন্য যে টাকা মঞ্জুর করা হলো, আমরা মনে করি যে সেক্ষেত্রে আজকের সময় যে মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের নির্মাণ সামগ্রীর যে দাম, এই টাকা দিয়ে সেই গৃহ নির্মাণটা করা যায় না। এই ক্ষেত্রে আগামী দিনে এই প্রকল্পে আরো টাকার পরিমাণ বৃদ্ধি করা, যাতে সাধারণ মানুষ যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা যেন ভালোভাবে তাদের গৃহ নির্মাণটা করতে পারে। এই ক্ষেত্রে এই বিষয়টি সেখানে ভাষণে সংযোজন করা প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের 43 নম্বর ভাগে উল্লেখ করা হয়েছে রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রশ্ন।
কিন্তু এটা ঘটনা যে যে বিষয়গুলি সেখানে লেখা হয়েছে, কর্মসংস্থানের জন্য সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগ সম্পর্কে সেখানে সুনির্দিষ্টভাবে তেমন কিছু উল্লেখ করা হয়নি। আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে সরকারি চাকরিজীবীর সংখ্যা ধীরে ধীরে কমছে। আমি দাবি জানাবো যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সেখানে আরো পরিকল্পনা গ্রহণ করা, যুবক যুবতীদের নিয়োগ করার প্রশ্নে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করবার জন্য সেখানে আরো নিরন্তর প্রয়াস চালাতে হবে। প্রসঙ্গক্রমে আমি উল্লেখ করছি, যেমন ধরুন আমাদের রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট, বলা যায় সবচেয়ে বেশি নিয়োগ করা সবচেয়ে বড় দপ্তর। এডুকেশন ডিপার্টমেন্টের দিকে যদি আমরা তাকাই, সেখানে গত 5 বছরে কর্মচারীর সংখ্যা বিরাট কমে গেছে। 31শে ডিসেম্বর 2017 ইংরাজি রাজ্যের শিক্ষা দপ্তরে নিয়মিত কর্মচারীর সংখ্যা, যেটা বাজেট অ্যাটেন্ডেন্স 18-19-এ উল্লেখ করা হয়েছিল, সেখানে লক্ষ্য করা যায় নিয়মিত কর্মচারীর সংখ্যা ছিল 39,777 এবং অনিয়মিত কর্মচারীর সংখ্যা ছিল 10,605 জন, অর্থাৎ মোট 50,382 জন। আর 22-23-এর অ্যাটেন্ডেন্সের তথ্য অনুযায়ী 31শে ডিসেম্বর 2021 ওই দপ্তরে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা হচ্ছে 31,472, অনিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা হচ্ছে 2,410 জন, অর্থাৎ মোট 33,882 জন। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেখানে সংখ্যাটা কমে যাচ্ছে প্রায় 16.5। সেই ক্ষেত্রে আমি দাবি জানাবো যে শুধুমাত্র শিক্ষা দপ্তর না, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে নিয়োগ করবার জন্য। আমাদের রাজ্যের একটা বিরাট অংশের যুবক যুবতী যারা শিক্ষিত, যারা কর্মসংস্থানের প্রশ্নে তাকিয়ে রয়েছেন সরকারের দিকে। এটা ঘটনা যে সবাইকে সরকারি চাকরির ব্যবস্থা করা যাবে না, কিন্তু এর মাঝে দাঁড়িয়েও বিভিন্ন দপ্তরগুলিতে যতটুকু সম্ভব নিয়োগ করার সম্ভাবনা রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সেই ক্ষেত্রে আপনার মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার, যে এই বিষয়টা নিয়ে যেন সরকার সেখানে গুরুত্ব আরোপ করে। আমি সবশেষে যেটা বলবো, মাননীয় রাজ্যপালের ভাষণে আমরা আশা করেছিলাম যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে তিনি সেখানে উল্লেখ করবেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে এই সময়ের মধ্যে যথেষ্ট অবনতি হয়েছে। বিস্তৃত তথ্য সেখানে আমি উল্লেখ করতে চাই না, সময়ও কম। আমি শুধু বলবো আপনার মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনবো, আইনের শাসন প্রতিষ্ঠিত করবার জন্য আপনি সেখানে ভূমিকা গ্রহণ করুন। সবশেষে আমি বিরোধী বেঞ্চের সদস্যগণ মাননীয় রাজ্যপালের ভাষণের উপর যে সংযোজনীগুলি এনেছেন এগুলিকে যুক্ত করবার দাবি জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয়। নমস্কার স্পিকার মহোদয়, এছাড়া এই বিধানসভার সমস্ত সদস্যদের আমার নমস্কার। আমি বিধানসভায় বিধায়ক হিসেবে নতুন নয়, আমি রাজনীতিতেও আমি নতুন, আমার কয়েক মাসের অভিজ্ঞতা। যদি আমার বলাতে কিছু মিস্টেক হয় আপনারা আমাকে মাফ করবেন। গত 24 মার্চে যে রাজ্যপাল বিধানসভার উদ্দেশ্যে যে ভাষণ প্রদত্ত করেছে সেটার পরিপ্রেক্ষিতে আমি আমার বিধানসভার এরিয়ার কয়েকটা তথ্য বিধানসভায় তুলে দেব। 2 মার্চে যখন রেজাল্ট আউট হয়, রাত্রে 9টার সময় আমাদের গ্রামে আমাদের একজন কমরেডের বাড়িতে প্রায় 50 থেকে 60 জনের বাড়ি আক্রান্ত করে
পুলিশকে জানানোর পর দুদিক থেকে পুলিশ আসে, অন দ্য স্পট 3 জনকে ওরা ধরতে পেরেছে, থানাতে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে, 2 ঘন্টা পরে পার্সোনাল বেইলে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেদিনই রাত্রিবেলা 3টার সময় আমার রাবার বাগানে মোর দেন 500 রাবার বাগান, রাবার ট্রিজ আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে। 3 তারিখে রাত্রি 9টার দিকে রাজাপুর এরিয়াতে, এখানে উপস্থিত আছেন রাজাপুর নিবাসী এবং বাগবাসার বিধায়ক জগন্নাথ, ওনার নলেজে রয়েছে ঘটনা। এখানে বারোনাথের বাড়িতে রাত্রিবেলা অ্যারাউন্ড 400 থেকে 500 ফুটের দুষ্কৃতী ওনার বাড়ি আক্রান্ত করে, ওনার বাড়ি ভাঙচুর করে, ওনার বৃদ্ধা মাকে মাটিতে ফেলে ওরা ফুটবলের মতো বল ফেলে। একই এরিয়া দুটো বাড়ি, কারিন্দ্রনাথ ও অজিতনাথ, এই দুটো বাড়ি ভাঙচুর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ এসছে 18টা বাইক এরিয়া থেকে থানাতে নিয়ে গিয়েছেন। 2-3 দিন পর সবগুলি বাইক ফেরত দিয়েছেন, কারো এগেন্স্টে কথা হয়েছে কোনো কেস করা হয়নি, কাউকে অ্যারেস্ট করা হয়নি। সেদিনই রাত্রিবেলা আমার এই কাউন্টিং এজেন্ট ছিল দিগ্বিজয় চক্রবর্তী, ওনার একটা বিবাহ বার্ষিক ভবন রয়েছে, মাননীয় বিধায়ক স্যার আপনার এরিয়াতে পরে মন্তলাতে, সেটাতে রাত্রে ক্ষতি দুষ্কৃতি বাড়ি ব্যাংকে তছনছ করে দিয়েছে, কোটি টাকা ধ্বংস হয়েছে। পুলিশ এসছে, লেকিন এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি, কোনো কেস হয়নি। 5 তারিখ আমার এই বিধানসভার বিলতেই গ্রাম পঞ্চায়েতে ফরেস্টনাথের বাগান আগুন দিয়ে জ্বালানো হয়েছে। পরের দিন থানাতে এফআইআর করা হয়েছে। থানাতে এফআইআর করার পর যখন পুলিশ এসে ভেরিফাই করে ফেরত গেল, তা 1 ঘন্টার মধ্যে আবার তাদের বাগানে আগুন লাগানো হয়েছে। 6 তারিখে পোক্তাকালীতে নারায়ণনাথের বাগানে আগুন লাগানো হয়েছে। 7 তারিখে অনন্ত দাসের বাগানে আগুন লাগানো হয়েছে। 6 তারিখে দেওয়াল বাসাতে একজন মহিলা 62 ইয়ার্স ওল্ড, ওনার বাড়ি ভাঙচুর করা হয়েছে, ছেলে বাড়িতে ছিল না। ওনার বাঁ হাত 4 জায়গাতে ফ্র্যাকচার হয়েছে, মাথাতে 11টা স্টিচ লেগেছে। অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড এসে ওনাকে বাড়ি থেকে নিয়ে গেছে, হসপিটালে অ্যাডমিট করেছে। মহিলা এফআইআর করেছে, এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। তো এইভাবে যে 3 তারিখ থেকে শুরু হয়েছিল বাগান জ্বালানোর কাজ, কন্টিনিউয়াসলি হচ্ছে। তো আমার আবেদন থাকবে আপনার প্রতি স্পিকার স্যার, এটার একটা সুষ্ঠু তদন্ত করে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করা হোক। এই পয়েন্টের বাইরে আমি রাজ্যপালের 2-3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 61 নম্বর পয়েন্টে যেখানে বলা হয়েছে 59.1% রুরাল হাউজিং এর যে পাইপলাইনের জল জীবন মিশন আন্ডারে জল দেওয়া হয়েছে, অ্যান্ড আরবান এরিয়াতে 47.15% পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছে। আমার বিধানসভাতে অনেক এরিয়াতে দেখেছি পাইপলাইনের কানেকশন দেওয়া হয়েছে, লেকিন অনেক জায়গাতে বিরোধী পার্টিদের বাড়িতে যেহেতু কানেকশন যাতে দেওয়া না হয় সেই জন্য এটাকে বাইপাস করে অন্য রুট থেকে কানেকশন দেওয়া হয়েছে। এবং সেটার এক্সাম্পল হিসাবে বলবো, আমার বাড়ির আশেপাশে কানেকশন দেওয়া হয়েছে, লেকিন আমার বাড়ির পাশ দিয়ে না নিয়ে এটা অন্যদিকে ডাইভার্ট করে কানেকশন দেওয়া হয়েছে। এই জিনিসগুলি যে বালসা ডিপার্টমেন্টের কাছে আমার আবেদন থাকবে, এইভাবে যদি কাজ হয় তাহলে যে 59% এবং 47% হচ্ছে সেটা ভবিষ্যতে 100% কখনই কমপ্লিট হবে না। এবং বৈঠানবাড়ি এরিয়াতে বুথ নাম্বার 1 মালাকার বস্তিতে যেহেতু ভোটের পার্সেন্টেজ কম ছিল বিজেপির, সেই জন্য ওই এরিয়াতে যেহেতু জলের পার্মানেন্ট কোনো কানেকশন নেই, পাইপলাইনের ব্যবস্থা নেই, ওখানে গাড়ির মাধ্যমে জল সাপ্লাই করা হতো। রেজাল্টের 3 দিন পর থেকে ওখানে জল সাপ্লাই করা বন্ধ হয়ে গেছে, তাই কোনো আমার আবেদন থাকবে মহামান্য গভর্নরের যে ভাষণে যে বিধায়কের উদ্দেশ্যে করেছেন, ওনাতে এই জিনিসগুলো যাতে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, এগুলো আমি আজকে আলোচনা শেষ করছি। নমস্কার।
সদস্য ইসলামউদ্দিন মহোদয়। আপনাদের বেশি তো, আপনার ট্রেলারের ভিতরে মাত্র আছেন 2 জন, আর ওনাদের আছেন মাত্র মানে এলপি ছাড়া আর আছেন 2 জন। মাননীয় স্পিকার মহোদয়, গত 24 মার্চ বিধানসভার প্রথম অধিবেশনে মাননীয় রাজ্যপাল যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রশংসা করেছেন এবং পাশাপাশি বলেছেন রাজ্যের বিভিন্ন দপ্তরের কাজের প্রশংসা করেছেন এবং আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলার বিষয়ে বলেছেন আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা এটা মডেল রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে 2047 সালকে লক্ষ্য রেখে। আমি যে বিষয়টা বলতে চাই, আমাদের রাজ্যে ধর্মনগর মহকুমা এটা সংস্কৃতির শহর। এই মহকুমা এলাকার 4টা বিধানসভা রয়েছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের পর তো যে পরিস্থিতি আমাদের রাজ্যে, যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের প্রত্যেকতন্ত্রা বিধানসভা কেন্দ্রের ঠিক একই পরিস্থিতি সেখানে তৈরি হয়। এই পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম, আমরা যারা বিরোধী দলের নির্বাচিত সদস্য হিসাবে, যে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না, তার পরিবর্তন করবে। আমরা 2018 সালে উপনির্বাচন, পঞ্চায়েতের উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, আমাদের রাজ্যের মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার, স্থানীয় যে সংস্থায় নির্বাচনের মাধ্যমে তার প্রতিফলন সেখানে ঘটেনি। 5টা বছর সেখানে অতিবাহিত হয়েছে। আমরা যখন বাড়ি থেকে বের হতাম, যেটা আমাদের এই সময়ের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে, তখন আমাদের পরিবারের মহিলারা, বাচ্চারা বলতো যে 60টার মধ্যেই বাড়ি চলে আসে। তো রাজ্য বামফ্রন্ট সরকারের 25 বছর ছিল। রাজনীতিতে নির্বাচন হবে, একদল পাশ করবে, একদল বিরোধী দলে যাবে, একদলের পরাজয় করবে। কিন্তু 2023 সালের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে পর প্রথম অধিবেশনে রাজ্যের মাননীয় রাজ্যপাল যে বক্তব্য রেখেছেন, 2 তারিখের পর থেকে, 2 মার্চের পর থেকে আমাদের রাজ্যের যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতির কথা ওনার ভাষণে উল্লেখ করেননি। আমি আমার বিধানসভা এলাকার কয়েকটা বিষয় আমি তুলে ধরব। আমাদের বিধানসভা এলাকার 2 মার্চ 2টার পর 21টা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার মধ্যে কদমতলা ব্লক এলাকার উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মুকুলমালা মালাকার, তার একটা আগর বাগান সেখানে ধ্বংস করা হয়। রাতের বেলা সেই গাছ, আগর গাছ কেটে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমাদের চুনাইবাড়ি এলাকায় এরকম ব্যবসায়ীদের দোকানে আক্রমণ, বাড়ি করে আক্রমণ, একটা ছোট গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বাইক ভেঙে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ওই এলাকার মধ্যে ঘটছে। পাশাপাশি আমরা দেখলাম আমাদের কদমতলা এলাকার মধ্যে এরকম আরো 4-5টা ঘটনা ঘটেছে এবং ওই এলাকায় যারা মিড ডে মিল কর্মী, যারা শিক্ষক কর্মচারী, তাদের প্রতিষ্ঠানে, তাদের কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে সেখানে বাধা তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে আমাদের পুলিশ প্রশাসনের উদ্যোগে এলাকার মানুষ নজর দেওয়ার কারণে সেই ঘটনাগুলি পরবর্তী সময়ে বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের রাজ্যে যে 33 পঞ্চায়েতের যারা
নির্বাচিত সংস্থায় যারা কাজ করেন, একটা গ্রাম পঞ্চায়েত তারা 2 তারিখ 3টার সময়, এটা কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত, ওই পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত একজন সদস্য, নির্বাচিত একজন প্রতিনিধি, ওই এলাকায় বাড়ি, উনি তফসিলি অংশের লোক নীরেন্দ্র দাস, তার বাড়িতে আক্রমণ হলো। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তার নিরাপত্তার স্বার্থে কদমতলার পিএসএ সমস্ত রাত্র তার পরিবারের এক বাইকে নিয়ে দুবাই রাত্রে তাদের রাত্রিযাপন থানাতে করতে হলো। তার নিরাপত্তার স্বার্থে প্রায় 1 সপ্তাহ উনি বাড়িতে প্রবেশ করতে পারেননি। পরবর্তী সময়ে ওই এলাকার যারা দুষ্কৃতিকারী, তাদের থান্ডবে ওই গ্রাম পঞ্চায়েতের এমডিএনরেগা প্রকল্পের সারা রাজ্যের সঙ্গে কদমতলা ব্লক এলাকায়, কারণ নির্বাচন চলাকালীন সময়ে গ্রামের মধ্যে খাস খাদ্যের অভাব এবং সারা রাজ্যের সঙ্গে কদমতলা ব্লক এলাকায় রেগার কাজ, এমডিএনরেগা প্রকল্পের কাজ চলছে। এই কাজ তারকপুর গ্রাম পঞ্চায়েতের 11 জন সদস্য, তার মধ্যে 2টা ওয়ার্ড সরকারি দলের নির্বাচিত সদস্যরা রয়েছেন, 3 স্তরের সদস্যরা রয়েছেন। 2টা ওয়ার্ডের মধ্যে এমডিএনরেগা প্রকল্পের কাজ চলছে, 4টা ওয়ার্ডের কাজ বন্ধ এবং 3 তারিখ থেকে ওই গ্রাম পঞ্চায়েতের কিছু লোক, কিছু দুষ্কৃতী সেখানে তারা পঞ্চায়েতের তালা মেরে রেখেছেন। সেখানকার ওই পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি, স্তর পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি, তারা বিডিও সাহেবকে জানিয়েছেন, পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ওই পঞ্চায়েত সেখানে খোলা যায়নি। এই যে দমবন্ধকর পরিস্থিতি, এটা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, তারা পঞ্চায়েতে যেতে পারছেন না, পঞ্চায়েত বন্ধ করা হয়েছে, তালা দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আমাদের বিভাগের মধ্যে ছিল না, আমাদের বিধানসভা এলাকার মধ্যে ছিল না। নতুন করে এই বিষয়গুলি আমাদের কদমতলা বিধানসভা এলাকার মধ্যে এরকম কিছু অঘটন ঘটছে। দ্বিতীয় যে বিষয়টা বলবো, আমাদের কদমতলা একজন ব্যবসায়ী, তিনি রান্নার গ্যাস ডিস্ট্রিবিউটর, প্রায় 450 তার গ্রাহক রয়েছে। তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। 2 মার্চের পর তাকে বলা হলো দোকান খোলা যাবে না, রান্নার গ্যাস সাপ্লাই করতে পারবে না। ধর্মনগরের 2টা এজেন্সিকে বলা হলো গ্যাস দিলে পরে, তাকে সাপ্লাই দিলে পরে তার দোকান জ্বালিয়ে দেওয়া হলো। এই সময়ের মধ্যে আপনারা সবাই জানেন আমাদের ওই এলাকার মিশ্র বসতি, ওই এলাকার মধ্যে প্রায় 450 গ্রাহক রয়েছেন। সেই গ্রাহকরা তাদের রান্নার গ্যাসের সিলিন্ডার হচ্ছে না। তাহলে রাজ্যের পরিস্থিতি কোথায় কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের অসংখ্য ঘটনা সেখানে সংঘটিত করা হচ্ছে। আমাদের রাজ্যে, আমাদের এলাকায় যে 2টা পুলিশ স্টেশন রয়েছে, এফআইআর করা হয়েছে, তদন্তের নামে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়নি। যারা পরিবহন সেক্টরে কাজ করেন, মাননীয় অধ্যক্ষ স্যার, দুঃখের বিষয়, ফাইন্যান্সের মাধ্যমে ই রিক্সা, অটো রিক্সা, ছোট অটো, অন্যান্য প্যাসেঞ্জার গাড়ি, যারা রাস্তায় চালান, তাদের জীবিকা নির্বাহ করেন, গাড়ি চালাতে পারবে না। এরকম আমাদের সারা রাজ্যের সঙ্গে আমাদের ধর্মনগর মহকুমা এলাকায় প্রায় 160টা ছোট বড় গাড়ি বাড়ি থেকে বের করতে পারছেন না। এই পরিস্থিতি সারা রাজ্যের সঙ্গে আমাদের ধর্মনগর মহকুমা এলাকার মধ্যে, কদমতলা এলাকার মধ্যে এই অবস্থা বিরাট করছে। আমি আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আমাদের এই রাজ্যের যে স্বাভাবিক পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের ফিরিয়ে আনতে হবে। লাস্ট যে বিষয়টা আমি বলতে চাই, এখন পর্যন্ত আমাদের রাজ্যের যে 30টা মহকুমায় আমার কাছে যে তথ্য রয়েছে, 705টি অটো রিক্সা তারা লাইনে বেরোতে পারছেন না।
162টি ই রিক্সা, 316টি ছোট গাড়ি গত 20 থেকে 22 দিন এগুলি বন্ধ। এছাড়া আমাদের রাজ্যে 82টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, 18টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 560টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, 432টি বাড়ি লুটপাট করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও সেই ঘটনাগুলি সেখানে বন্ধ হচ্ছে না। এই পরিস্থিতিতে আপনার মাধ্যমে আমি বলতে চাই, নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, নতুন সরকার আসবে। এই রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা হোক। আমাদের পক্ষ থেকে অন্য অন্য বিধায়কদের মাননীয় রাজ্যপালের বক্তব্যে যে সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট এনেছেন এগুলিকে যুক্ত করার জন্য আবেদন রেখে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, Leader of the House, Leader of the Opposition, Honorable Ministers, and my colleagues, friends, brothers and sisters, and friends. আমি বেশি সময় নাম না স্যার, কিন্তু বক্তব্য হলো এখানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, রাজ্যপালের ভাষণের উপর অ্যামেন্ডমেন্ট চেয়েছিলেন, মানে সংযুক্তি যেটা বাদ। এখানে মনে হচ্ছে একটা যুদ্ধের বাতাবরণ। একটা কেউ যদি রতনবাবু আমরা এখানে অনেকে কাজ করেছি, উনি বাঘকে উনি ভালো বাক্য বলতে পারেন, উনি ভালো বক্তা, কিন্তু আমি রতনবাবুকে আগেই বলেছি কাইন্ডলি ডিস্টার্ব করবেন না। আপনি অনেক গভর্নমেন্ট চালিয়ে এসেছেন, জোট গভর্নমেন্ট, আপনি অফিসিয়াল ছিলেন, আমি সদস্য ছিলাম, আই নো ইউ বেটার। এখন বক্তব্য হলো স্যার যে রাজ্যপালের ভাষণে যা লেখা হয়েছে, আমি প্রথমেই রাজ্যপালকে, মাননীয় রাজ্যপালকে ধন্যবাদ জানাবো, কারণ যে অসুস্থ অবস্থায় এসে একটি তৈরি করা, সরকারের তৈরি করা, কারণ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এটা মন্ত্রিসভায় পাশ করতে হবে, পাশ করলে রাজ্যপাল মহোদয় মাননীয় রাজ্যপাল করবে। উনি এসে যেভাবে এসেছে আমার ভয় লেগেছিল, আইসিইউ পেশেন্ট। শোনো, উনি প্রথম শুরু করে শেষে তুলে করে গেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি উনি যাতে সুস্থ হয়ে যান, এই জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু স্যার ফ্যাক্টস রিমেইন, এখানে যা যা বলা হয়েছে তারপরও অনেক কিছু আছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট। যেমন আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, আপনি দেখেছেন কিনা না দেখেছেন কিনা আমি জানি না, 19 সালে এই রাজ্যে আমাদের 3800 আমাদের কর্মচারী রিটায়ার করেছে। 2019-20-তে 4596, 20-21-এ 4412 জন। এখানে কিন্তু এই সরকারের প্রিন্টেড বুকস 2020-21-এ 4412, 2021-22 4342, 22-23-এ 4678, টোটাল 21886
56 জন টিচার। তো যারা টিচার করেছে তাদের শূন্য পদ হয়েছে, ভ্যাকেন্সি হয়েছে। রতন বাবুকে আমি ধন্যবাদ জানাই, উনি মনে হয় 8,000 শিক্ষক নিয়েছেন। এখনো মনে হয় উনি বলেন কতজন শিক্ষকের এখনো পোস্ট ভ্যাকেন্ট আছে, কারণ এখন স্কুলে নিতে গেলে বিএড দরকার অ্যান্ড টেট পরীক্ষা দিতে হবে। যার জন্য আমি আপনাকে একটু কথা বলবো স্যার, যে সরকার পক্ষের কথা বলছে ভালো, এটা তো অনেক পরিশ্রম করে, মন্ত্রীরা করে না, সেক্রেটারিরা মন্ত্রীরা অনুমোদন। স্যার আপনি আমার থেকেও কম জানেন না, অনেকদিন এখান থেকে আপনার দুঃখ প্রকাশ করেছেন, আমি কেন সুযোগ হয় না, লাস্টে আপনার কবিতা পড়তেই যায়। তাইলে আপনাকে যে কথাটা বলছি, এখানে যেমন আমি আই সরি জনগণ জাতিদের জন্য আপনারা মায়া কান্না সবাই আমরা করি, কিন্তু দেখুন 2018-19 আমাদের বাজেট ছিল 16,387 কোটি 21 লক্ষ টাকা। এডিসিতে আমরা দিয়েছি মাত্র, দেওয়ার ছিল 461 কোটি 57 লক্ষ। এটা হলো 2018। কিন্তু মনে রাখতে 1/3 পপুলেশন এবং 2/3 এরিয়া ভৌগোলিক ওখানে। এই বর্তমান যে সরকার, নিশ্চয়ই সব সরকার চায় তাদের মন অনুযায়ী, তাদের প্ল্যান অনুযায়ী রাজ্যকে সাজাতে। কেউ হয়তো পারে, কেউ হয়তো পারে, কিন্তু আমরা রাজ্যপালের যে ভাষণ তার সঙ্গে সংযোজন করতে চাই, আমরা এটা বরখাস্ত করতে চাই। এখানে যেমন 2019-20 বাজেট যেটা হয়েছে, এই যে বলেছে, আমি জুমলা সরকার বলবো না, কেন্দ্রীয় সরকারকে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বোম্বেতে 17 সালে বলেছে যে कुछ कुछ जुमला बोलना होता है चुनाव का पहले। আমি যেটা বলছি 2019-20 আপনার 17,530 কোটি টাকা এবং 30,000। আমি বললাম না ওনাকে, উনি যেসব কথা লিডার অফ দি অপোজিশনকে স্মরণ করে দিচ্ছি, পয়েন্ট অফ অর্ডার বলুন, বইতে পরিষ্কার আছে। যখন জুমলা বলেছে, একটা লোকের জেল হয়েছে, এই যে জুমলা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী জেল হবে তো অমিত শাহ, না না জেলটা হবে অমিত শাহ। স্যার এই শব্দ উদ্যোগ অমিত শাহ একদম শোনেন, এটা থাকতে হবে। আমি আপনাকে বলি, দেখান আপনি, স্যার দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নেই, আপনি বলছেন আমি বলছি কোথায় বলুন, রতনবাবু বলি, রেফারেন্স দিন, আমাদের কথা বলে রেফারেন্স দিন, আমাকে কথা বলে রেফারেন্স I will give you record. পরিষ্কার I will give you record. রেফারেন্স দিন। না না, তাহলে এই শব্দটা আপনি থাকতে পারবেন, আমাদের এটা থাকতে পারবেন। আমার কথা শুনে স্যার এক সেকেন্ড, let me clarify. আমি আপনাকে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সম্মানিত সেটা তো দেশের সামনে বলেছে, কোন পত্রিকা কবে, কোন পত্রিকা জেল হয়েছে, মেম্বারশিপ চলে গেছে, হাউস এসে বলছে কোন কথা, এখানে কোন কথা আমি জানতো, কোন কথা আমি জানতো। আর গেলে হোম মিনিস্টারের চাকরি যাবে, আমার হোম মিনিস্টার বলেছে, আমি বলছি হোম মিনিস্টার নিজে বলেছেন, সম্মানিত বোম্বেতে আমি
গৃহমন্ত্রী সম্বন্ধে এমন ধরনের মন্তব্য একটা লোক এত বছর ধরে বিধানসভায় এসেছে কি বলতে পারে? বলছি উচ্চ করুন, একদম উচ্চ করতে হবে। কথা বলতে আসেন, কথা বলছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপনি এ ধরনের অসংসদীয় মন্তব্য করতে পারেন না তো? আপনারা যদি ওনাকে সমর্থন করেন কথা বলতে দিন। এটা আমি বলছি আপনার কথা বলতে দেওয়া উচিত। আমি বলছি আপনি বলবেন তো, আপনি শুনুন না, একটা সেকেন্ডের জন্য শুনুন না, আপনি শুনুন। আপনি দেশের একজন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারেন না, বিং এ মেম্বার স্যার, পারেন না। এটা আপনার বক্তৃতা নয়। এক সেকেন্ড স্যার, 1 সেকেন্ড স্যার। আপনি যদি আমি এদিকে থেকে আপনি যদি পারমিট করেন, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ জুমলা है, আমি এই ভিডিও আমি এখন শোনাবো। আরে না না, ভিডিও দেখানো না, না ভিডিও আমি শোনাচ্ছি না, প্লিজ ভিডিও অ্যালাউ না। না না আপনি না, ভিডিও অ্যালাউ না। শোনাবো স্যার, প্লিজ। আরে ভিডিও অ্যালাউ না। I challenge you. সংসদের রীতি জানেন না, সংসদের রীতি জানেন না, পার্লামেন্ট কাছে বলেন অ্যাসেম্বলি আসছেন, কথা জানেন না, বলছেন আপনি অসত্য কথা বলছেন। আমি ঠিক বলছি, বলতে হবে আপনি ভিতরে যাও প্লিজ, ডোন্ট শো ইউর মোবাইল। এটা হাউসে চলে না, আপনি জানেন, আপনি আইন জানেন, আইন জানেন। আমি আশা করি প্লিজ প্রথম বাবুকে আমি কনভিন্স করতে পারবো, আপনাকে পারবো। কথাটা আমি বলছি। এবার কিন্তু আমি আপনাকে মাইক বন্ধ করতে পারবো। আপনি এতে আসুন, আপনি রাজ্যপালের ভাষণে আসুন। ভাষণে স্যার, ভাষণে ফরেন পলিসিও কথা বলা হয়, যেখানে আজকে লজ্জার কথা, আজকে এক ডলারে প্রায় 69 টাকা হয়ে গেছে। ইট ইজ ম্যাটার অফ শেম ফর দ্য অ্যাজ এ আমি আপনাকে বলছি, এখন আজকে বাজার থেকে আজকে যে দ্রব্যমূল্যের উদ্যোগ কেউ অস্বীকার করতে পারেন। আমি যে কথাটা বলছি যে এখানে স্যার ডিস্টার্ব করলে তো হবে না। এখানে রাজ্যপালের ভাষণে বলছে যে নেশা মুক্ত ত্রিপুরা, কিন্তু ওনার ভাষণে লেখা নেশা কারবারিদের ধরা হয়েছে, নাইজেরিয়ানও আছে তার মধ্যে। তাইলে আমরা কি বলতে পারি না স্যার যে নাইজেরিয়ানরা কি করে ত্রিপুরাতে ঢুকলো, বাংলাদেশিরা কিভাবে ঢুকলো? স্যার আমাকে বলতে দিন, এই ত্রিপুরার স্যার ত্রিপুরা যুব সমাজকে একবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন আমি মাননীয় লিডার অফ দ্য হাউসকে আমি এখান থেকে অনুরোধ করব যে ওনার কাছে স্বরাষ্ট্র চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক শাহ to make a committee how this drug entered or drug seller or purchaser entered in Tripura. এটা কিন্তু দেখা উচিত। স্যার আমি যে কথাটা বলতে চাই, এখানে রাজ্যপাল মহোদয়ের ভাষণে ডিগ্রিজ অফ ইন
এমজিএম জায়গা অ্যালোকেশন সম্পর্কে কিছু এটা একটা আমরা সংযোজন চাই। সেকেন্ড, decrease in fund of food subsidy NFSA to FSA এই সাবসিডিটা কমিয়ে দেওয়া এগুলি সংযোজন আমরা চাই। আমরা যে কথা বলছি দেখেন স্যার, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা বিশ্বের মধ্যে একটা খাতনা, এটা জওয়াহরলাল নেহরুর সময় থেকে ইন্দিরাজির সময় থেকে এটা করা। এখানে অ্যালোকেশন কমিয়ে দেওয়া হয়, ইউরিয়া এবং নিউট্রিয়েন্ট সাবসিডি কমিয়ে দেওয়া হয়। আপনার 2000 এখানে আমার কাছে স্যার, এখানে কিন্তু স্যার ওই আছে একটা ক্লাস 2022 এবং 23 সালের বাজেট যে টাকা ধরা হয়েছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা পুরোটা ব্যয় করতে পারে। এটা কিন্তু বিরোধীদের ব্যর্থতা নয়। আমরা এগুলি কেন স্মরণ করা যাতে আমাদের অ্যালোকেটেড বাজেটে অ্যালোকেশন গতবার প্রায় 26,000 কোটি টাকা ছিল, 22 এগুলি যাতে স্যার প্রপার ইউটিলাইজেশন হয় বলে আমাদের লোকেরা চাকরি পাবে। একটা জাস্ট এক্সাম্পল আপনাদের বলছি, 5 টাকা মিল খাওয়া, ডাল ভাত এবং কিছু আমাদের একজন মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী খুশি হয়েছিলাম টিভিতে চালু করা হয়েছে। এটা একদিন চলার পর এরপরে এটা বন্ধ হয়। এগুলির দিকে আমরা দৃষ্টি রাখি, কারণ আমার ভালো লেগেছে আমি পত্রিকায় থেকে সংবাদ থেকে সব জায়গায় যে কনস্ট্রাকটিভ criticism বা discussion is welcome told by the leader of the house. Otherwise, I have nothing. আমি রতন বাবুদের যারা আছেন সবাই আমার কাছে ভালো লেগেছে এই যে সুশান্ত চৌধুরী মধ্যে বলেছে, হ্যাঁ আমরা কাজ করেছি, we try to develop the drinking water, আমরা প্রতি ঘরে দিতে পারি। রতন বাবু তো বাক্যের মিউজিশিয়ান, বাক্য বলতে পারে, এদিকে যেমন মিউজিশিয়ান ছিলেন ওদিকেও থ্যাংকস টু অনেকে পত্রিকায় ওনাকে চাণক্য, কিন্তু আমি রতন বাবুকে বলবো প্লিজ কোন জায়গায় অ্যাটাক করা। আমি যে কথাটা বলছি এই যে রাজ্যপাল মহোদয়ের যে ভাষণ তো বলা যায় না, সরকারি পুস্তিকা প্রতিবার আমি যে কথাটা বলতে চাইছি এই এখানে রাজ্যপাল মহোদয়ের ভাষণ যেটা তৈরি করা হয়েছে যদি ওনার নয়, এখানে আমাদের দিতেন ডক্টর প্রফেসর মানিক স্যার, আগে যিনি মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন 2000 সালে যারা করোনায় আক্রান্ত হবে এবং মারা যাবে প্রত্যেকটা ফ্যামিলিকে 10 লাখ টাকা করে দেওয়া হবে। আজ পর্যন্ত কি সেটা দেওয়া হয়েছে? whether any sentence or word was written here? Another thing, আমাদের ম্যাডাম নির্মলা সীতারামন at the time of করোনা হয়েছে, তারপরে ডেল্টা, এটা এই হয়ে সায়েন্সটা বুঝি না, আমাদের অনিমেষ বাবু বলে ডেল্টা প্লাস, এখন অমিক্রম এসছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আরে আমি শুরুর আগে আপনার মনে থাকা উচিত এখানে বসেছিলেন, আপনার চোখের জল পড়েছে আপনার জন্য। শোনেন, আপনি যেমন ওদিক থেকে ডিস্টার্ব আর করছেন, আপনি ওদিকে আপনি
about you, I am very sympathized and I am very worried. কারণ আপনি এদিকে তাকাচ্ছেন সন্ধ্যাবেলায় কি হয়ে যাবে এদিকে না আমি মাননীয় স্যার স্যার আপনি টাকা আমি একটা স্ট্রেট আপনার লেগে তাকিয়ে আছি প্লিজ আমি ত্রিপুরার জন্য যখন করোনা হয়েছে তখন আমার যত মনে আছে এখনই 20,000 কোটি টাকা ভারতবর্ষে একটা প্যাকেজ দেওয়া হয়েছে এই প্যাকেজে আমাদের দিতেন অনারেবল চিফ মিনিস্টার উনি অ্যানাউন্স করেছেন যে 4,208.77 4,208 কোটি 77 লক্ষ টাকা ত্রিপুরা প্যাকেজ পেয়েছে এই টাকাটা কোথায় গেছে এটা তো রাজ্যপালের ভাষায় পাওয়া যায় না স্যার আমি আপনাকে আপনার যাতায়াতে বলছি এখানে ঠিকই রাজ্য চালাতে গেলে অনেক সময় লোন করতে হয় কারণ আমাদের রেভিনিউ এবং 30% গোপালবাবু স্যার আপনি জুরিয়ার যারা এমএলএ আছে তাদের কাছে কিন্তু ইনস্ট্রাকশন তৈরি করুন আমি টাইমিং স্যার আপনাকে শেষ আপনি ডিস্টার্ব করার জন্য স্যার আমার যা ছিল এটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে এর জন্য দায়ী আপনি আমি না আমি আপনাকে যাবো না ঠিক আছে you know me more than 2 decades I am admitting that I know you well so that I am requesting you to please you are please sir you are to cooperate with me এইভাবে তো আপনি উপরে চলে গেছে স্যার I am worried about স্যার আপনাকে একটা কথা বলছি এখন আমাকে বলে ভাষণে স্যার স্যার অবচিতালীরা স্যার আপনার ওই টাইটেল আপনারা স্যার উনি কি বলতে স্যার উনি কি গোপালবাবু কি বলেছিল শুনুন আপনার জিতেছিলেন চলে গিয়েছেন ডান দিকে যাবেন না স্যার মন্ডলাটি যাবে রাজ্যপাল মহোদয়ের এখানে যে ভাষণ এখানে কোনো রেসপেক্টেড এমএলএ সাহেব একটু বসুন আপনি আমরা গত 5 বছর আমরা দেখেছিলাম কিভাবে বিধানসভা পরিচালিত হয় এবং কিভাবে পরিচালনা হয় তো এইভাবে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় আমাদের সাংবিধানিক চেয়ার অর্থাৎ আমাদের এই হাউসের অধ্যক্ষ মহোদয়কে এমনভাবে উনি সামনাসামনি বা ব্যক্তিগতভাবে যেভাবে একটা ব্যবহার বা বাক্যালাপ করছেন এতে আমার ন্যূনতম মনে হচ্ছে না যে উনি চেয়ারকে সম্মান করছেন বলে এগুলো যদি আপনাদের মতো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রাজ্যের নামি দামি সুনামধন্য ব্যক্তিদের কাছ থেকে যদি আমাদের দেখতে হয় তাহলে ত্রিপুরা রাজ্যবাসী কি আমাদের দিকে হাসবেন না ঠিক আছে এই বিষয়টুকু এটাতে আমার পয়েন্ট অফ অর্ডার ওকে এই সমস্ত বিষয় যাতে রহস্যজনক যাতে করে তোলা হয় এখানে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষদের জন্য চিন্তা ভাবনা করি প্লিজ আপনার ব্যক্তিগত কি সম্পর্ক থাকতে পারে এই রকমের ব্যবহার করবেন না গোপালবাবু আপনাকে বারবার বলেছি আপনার থেকে এক্সাম্পল নিয়ে কিন্তু আমি প্লিজ স্যার আমি আপনাকে বলছি প্লিজ কোঅপারেট উইথ আস প্লিজ কোঅপারেট উইথ মানে এরপরে তো মাইক বন্ধ করতে বাধ্য হবো হ্যাঁ এরপরে আপনাকে আমি আর 2 মিনিট সময় দিলাম অনলি 2 মিনিট প্লিজ আচ্ছা 2 মিনিটে আমাকে সুস্থভাবে বলতে বলুন তো আমি লাস্ট নট দ্য লিস্ট আমি বলবো যে রাজ্যপালের যে ভাষণ এর মধ্যে there is no provision or scope for the unemployed youth এটার মধ্যে কোনো দিশাই আমি বলবো দেখুন স্যার 10,323 একটা ইম্পর্টেন্ট একটা
last 5 years rebelling in the state. ওরা চাকরি পেয়েছে, ওরা কিভাবে পেয়েছে, কি হয়েছে, যারা দিয়েছে আইন না মেনে নিশ্চয়ই করেছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। 5 বছরে তাদের জন্য অনেক কথা হয়েছে, অনেক কমিটমেন্ট হয়েছে। এদের মধ্যে গত ভীষণ ডকুমেন্টে বলা হয়েছে স্থায়ী সমাধান করা, এর মধ্যে 165 জন স্থায়ী সমাধান হয়ে গেছে শ্মশান এবং কবরে। এখন আমি এই আমার যে অ্যামেন্ডমেন্টে 10,323 কথাটা আমি উল্লেখ করি আপনার বিবেচনার জন্য আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মুখ্যমন্ত্রী মহোদয় এটা একটু দেখবেন। আমি আপনাকে একটা কথা বলবো স্যার, যে এখানে এই যে নেশন 1 মিনিটে শেষ ড্রাগ এডিকশন now became biggest health problem in Tripura. It is destroying the youth of Tripura. Along with drug, AIDS disease is increasing day by day. তাইলে এই যে হচ্ছে ইদান, এটার জন্য একটা ব্যবস্থা সরকারকে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। এখন জিপি এইচএমসি হসপিটাল যেটা 2005 সালে এটা এখানে মেডিকেল কলেজ হয়েছে, আজ অব্দি এখন যিনি প্রিন্সিপাল আছেন উনি কিন্তু কন্ট্যাক্ট Please keep your pocket. Please. No. Finishing. I can't give you a spare finishing for my chairman. Please, office mic. Please. মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দাসপাল মহোদয়া। মাননীয় সদস্য আছেন স্বপ্না দাসপাল মহোদয়া। মাননীয় স্বপ্না মহোদয় বলুন। ধন্যবাদ সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আপনি আমাকে মূল্যবান সময়টুকু এই পবিত্র সদনে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই, আমি যে বিধানসভা থেকে খিচুড়ি সুরমা বিধানসভা থেকে দ্বিতীয়বারের জন্য এই পবিত্র বিধানসভায় আসার সুযোগ পেয়েছি, সেই বিধানসভার দেবতুল্য নেতৃত্ব ও কার্যকর্তাগণ আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই পবিত্র বিধানসভায় আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে, আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়গণকে ও নবনির্বাচিত সকল সদস্যগণকে, ওই এই হাউসে যারা রয়েছেন আমি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করি। আমি গত 24 তারিখ মহামান্য রাজ্যপাল মহোদয়ের ভাষণে পূর্ণ সমর্থন জানিয়ে ও আমাদের এই মহাসদনে মাননীয় পরিষদীয় মন্ত্রী মহোদয়ের যে আলোচনা রেখেছেন সেই আলোচনার সমর্থন জানিয়ে আমি পূর্ণ যে সমর্থন সেই সমর্থন করে আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের যে আলোচনা করেছেন সেই কথা প্রসঙ্গে আমি বলতে ইচ্ছে প্রকাশ করছি। বর্তমানে যে সরকার বিজেপি আইপিএফটি সরকার পরিচালিত হচ্ছে আমাদের এ রাজ্যে, যে দল থেকে নির্বাচিত হয়ে এসেছি সেই দলের সকল নেতৃত্বকে আমি অভিনন্দন জানাতে চাই। তার কারণ যে আমরা বোধহয় এই ত্রিপুরার রাজ্যে এই পবিত্র বিধানসভায় যে আজ আমরা 8 জন মহিলা প্রতিনিধি রয়েছি, আমাদের
আমাদের যে দল, সেই দলের নেতৃত্ব আমাদের এবার নির্বাচনে আমাদেরকে 12 জন মহিলাকে আমাদের মনোনয়ন করেছিলেন। সেই জায়গা থেকে আমরা যেমন এসেছি, সেই রকম আমাদের অন্য দল থেকে ওই রাজ্যের আরো 2 জন এসেছেন। সেই জায়গাতে এই ত্রিপুরা রাজ্যে এই বিধানসভায় আমার যতটুকু মনে হয় এই বুথের প্রথম আমরা 8 জন এই বিধানসভাতে আমরা প্রতিনিধিত্ব করে যাচ্ছি। আর তার জন্যে এ রাজ্যের যে মহিলারা রয়েছেন ওনারা 3% ভোট বেশি দিয়েছেন, যার জন্য আজকে আমরা 8 জন এই বিধানসভাতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমাদের যে সরকার, সেই সরকারের যে উদ্দেশ্য যে মহিলা সশক্তিকরণ, সেই মহিলা সশক্তিকরণ কিভাবে করতে হয় এবং কিভাবে সেটা হয়, সেইটা আমাদের বর্তমান যে সরকার আমাদের দেখিয়ে দিয়েছে প্রত্যেককে যে মহিলা কিভাবে করানো হয়। যদি আমরা মহিলা নিরাপত্তার দিকে আমরা বলি, এ রাজ্যে একটি সরকার ছিল, যে সরকারের সময় আমরা শুনতাম যে আমরা অত্যাচারিত, আমরা শোষিত, আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত, আমরা মহিলাদের নিরাপত্তা ছিল না। প্রতিদিন ঘুম থেকে উঠে যখনই আমরা হাতে খবরের কাগজটুকু নিতাম, সেই সময় আমরা দেখতে পেতাম হয়তো আমাদের কোনো বোন অত্যাচারিত হয়েছে, হয়তো কোনো মা লাঞ্ছিত হয়েছে। কিন্তু বিগত 5 বছর যে সরকার, বর্তমানে যে সরকার, আজকাল আমাদের ঘুম থেকে উঠে যে খবরটুকু শুনলে আমাদের মা বোনরা আতঙ্ক হয়ে উঠত, আজকাল সেইগুলা নেই। আজকাল আমরা দেখতে পাই যে আমাদের মহিলারা কিভাবে সমাজে এগিয়ে যাবে, সেই রকম কোন নিউজ কি রয়েছে সেইটুকু আমরা লক্ষ্য করি। আমাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ কর্তাগণ রয়েছে ওনারা সেই বিষয়টুকু আজকাল লক্ষ্য করেন। আমাদের সরকারের একটাই লক্ষ্য, যে লক্ষ্যটা হলো আমাদের সবকা সাথ সবকা বিকাশ। যেমন আমরা দীর্ঘক্ষণ ধরে এই হাউজে রয়েছি, আমরা কি চাই? আমরা চাই যারা হাউজে রয়েছি আমাদের সবার উন্নয়ন হলো, এ রাজ্যবাসীর উন্নয়ন হোক। কিন্তু বিগত যে বলি যদি আমার দেখা বিগত 25টা বছরের সরকার ছিল, সেই সময়ে শুধু একটা দলের উন্নয়ন ছিল, বাকিদের উন্নয়নের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা এই হাউসে বসে আমরা চাই যে আমাদের যে উন্নয়ন হবে, আমাদের সাথে যে রয়েছেন আমাদের বাংলাদেশের ভাইয়েরা বোনেরা, ওদের যেন উন্নয়ন হয়, যেন আমাদের শ্যামল বাবুর উন্নয়ন হয়, সম্মানীয় জিতেন বাবুর যেন উন্নয়ন হয়, সেই উন্নয়ন আমরা চাই। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি খুব নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন। আমরা লক্ষ্য রেখেছি আমাদের রাজ্যের মাননীয় সম্মানীয় মন্ত্রী মহোদয়গণের কাজ। আমরা লক্ষ্য রেখেছি এর রাজ্যে যারা বিভিন্ন প্রশাসনিক গাইডলাইন রয়েছে আমাদের কাজ, যে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, সেই নিয়ে ওরা নিরন্তর কাজ করে যাচ্ছে। আমরা একা পারবো না, যদি রাজ্যের উন্নয়ন করতে হয় তবে আমরা একার পক্ষে সম্ভব হবে না। আমরা চাই উন্নয়নের পক্ষে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন, তাহলে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সম্ভব হবে। আমার কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যে আমাদের বামবাসীর 2 জন আমাদের সম্মানীয় বিধায়ক বলেছিলেন, ওনারা যে বলেছিলেন ওনাদের কথাগুলো আমরা শুনছিলাম। ওনাদের কথা বলার সময় আমাদের এদিক থেকে